আজকে করার জন্য। আমাদের এখানে আসলে আজকে আমরা অনেক কথা যেগুলো সেদিন প্রোগ্রামে হয়তো আমরা ঠিকভাবে বলতে পারি নাই, অনেক কথা আমাদের মনে আছে, বলার ইচ্ছা ছিল বলতে পারি না। আজকে ইনশাল্লাহ আপনাদের সাথে একদম মন খুলে শেয়ার করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা আপনাদের আসলে অনেক কথা আছে আমি জানি, এবং পরে অনেকে আমার সাথে শেয়ার করেছেন এবং আমাদের টিমের সাথে শেয়ার করেছেন যে আসলে আপনাদের কি কি আছে, আপনাদের কথা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দিব। প্রোগ্রাম সম্পর্কে প্রথমে আমি চলে যাব মুরসালিন ভাইয়ের কাছে। এই প্রোগ্রাম সম্পর্কে মুরসালিন ভাই শুরু করবেন, পরে আস্তে আস্তে আমরা আরো ডিপে যাব ইনশাল্লাহ। মুরসালিন ভাই। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। কারণ হলো আমরা যারা মার্চেন্ডাইজিংয়ে আছি, বৃহস্পতিবার রাত হলে আমাদের ঈদের দিনের মতো, ঠিক আছে। 7টা দিন কাজ করার পরে এই দিনটা আমরা এরকম ঈদ ঈদ একটা ফিল আসে। সো নিশ্চয়ই সবাই এই টাইমটাকে এনজয় করতেছেন। সো যাই হোক, আমরা একটু আমাদের টপিকে আসি। আমাদের বিষয়টা ছিল মার্চেন্ডাইজিংয়ের মাঝে সামিট ছিল, আমাদের লিডারশিপ সামিট 2025-এ, যেটা আমাদের মার্চেন্ডাইজিং জগতে আমরা এবারই প্রথম দেখেছি যে এরকম একটা দিনে যে আমাদের অ্যাপারেল সেক্টরের বড় বড় যে গুরুত্বপূর্ণ লিডারশিপ যারা ছিলেন তারা এখানে অংশগ্রহণ করছেন। সেখানে বিজিএম এর ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট দেন হলো আমাদের আরও গ্রুপ গ্রুপ কোম্পানির ডিরেক্টরস, দেন মালিক পর্যায়ের লোক ছিলেন, অনেকগুলো বাইং হাউসের কান্ট্রি ম্যানেজার ছিলেন। তো তাদের সবাইকে আমি আন্তরিকভাবে এমবিবিডি এবং পিএমের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে মার্চেন্ডাইজিং ব্রাদারহুডের ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, সবাইকে ধন্যবাদ জানাই যে এরকম একটা দিনে তারা তাদের ডিউটিকে অনেকে ছুটি নিয়ে আসছেন। অনেকে যেই টাইমটা ফ্যামিলিকে দেওয়ার কথা ছিল, ফ্যামিলিকে বন্ধুবান্ধবকে সময় না দিয়ে আমাদের সঙ্গে দিন সময়টা কাটাচ্ছেন। এই জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এমবিবিডি এবং পিএমের তরফ থেকে। তবে আই স্ট্রংলি বিলিভ যে ওই দিন যারা আমাদের এখানে সময়টা দিছিলেন, সেই সময়টার বিনিময়ে নিশ্চয়ই আপনারা কিছু না কিছু পাইছেন। আর আমি জানি না কতটুকু পেয়েছেন, সেই ফিডব্যাক ইনশাল্লাহ আমরা সামনে নিব। তবে আমরা আসলে আরও অনেক কিছু দিতে চেয়েছিলাম, বাট যেগুলো দিতে পারি নাই, ঠিক আছে। তো প্রত্যেকটা কাজেরই আসলে অনেক কনস্ট্যান্স থাকে, আমাদেরও অনেক কনস্ট্যান্ট ছিল। এরকম একটা সেমিনার যদি আমরা কমপক্ষে 4-5 দিন টানা করতে পারতাম, তাহলে হয়তো মনে হয় মনে একটু মনোভূত হইতো যে আমরা কিছু একটা করতে পারছি। সো ইনশাল্লাহ সামনে এরকম আসবে, আপনাদের সবার সারা পেয়ে আমরা আসলেই অনেক খুশি হয়েছি। এখন আজকে আমাদের এই প্রোগ্রামটা আয়োজন করার উদ্দেশ্য হলো বিহাইন্ড দ্য সিন অফ মার্চেন্ডাইজিং লিডারশিপ সামিট। এই লিডারশিপ সামিটের পিছনে আমাদের অনেক গল্প আছে। সেই গল্প আমি মোহাম্মদ মুরসালিন মিদা হিসাবে, এমবিবিডির প্রেসিডেন্ট মেম্বার হিসাবে, তারপরে আমাদের দীপু ভাই ফাউন্ডার প্রেসিডেন্ট হিসাবে, এবং আমাদের নাইম আলম ভাই ভাইস প্রেসিডেন্ট হিসাবে তাদের অনেক গল্প শেয়ার করবেন। আর ইন দ্য মিন টাইম আপনাদের যার যত রকম কমেন্টস আছে, আমাদের এখানে কমেন্টসগুলো ওপেন আছে। অলরেডি আমাদের হারুনা রশিদ ভাই আমাদেরকে সালাম দিছে। হারুনা রশিদ ভাইকে ওয়ালাইকুম আসসালাম। দেন জাকিয়া জাহান শিমু, তিনি বলছে প্লিজ ইনক্রিজ দ্য ভলিউম। আমরা ভলিউমটা আলহামদুলিল্লাহ অনেক ইনক্রিজ করে নিয়ে আসছি। এরপর যদি আপনার আরও ইনক্রিজ করা দরকার আমাদের বললে আমরা আরও ইনক্রিজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপর বেস্ট এবার প্রোগ্রাম ছিল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ মৃদুল আহমেদ অন্তর ভাইকে। উনি আমাদের এটাকে একটা রিকমেন্ডেশন একটা কমেন্টস করছেন যে আমাদের প্রোগ্রামটা বেস্ট এবার প্রোগ্রাম ছিল। থ্যাংক ইউ। যাক, আমরা সময়কে দীর্ঘায়িত না করে দিউ ভাইয়ের কাছে ফেরত যেতে চাচ্ছি, যিনি আমাদের এই প্রোগ্রাম সম্পর্কে আমরা আসলে যেভাবে চেয়েছিলাম সেভাবে অনেকখানি করতে পারছি। 100% সাকসেস তো কখনই হয় না। সো কোন কোন পয়েন্টে আপনার কাছে মনে হয়েছে যে আমাদের আরও ভালো করার সুযোগ ছিল? আচ্ছা, আমি একবারে শুরুতে প্রথমে ক্যামেরা। শুরুতেই আমি আবারও ধন্যবাদ দিতে চাই যারা আমাদের এখানে পার্টিসিপেট করেছেন তাদেরকে সবাইকে, যে আপনারা আসলে আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে এসেছেন এবং আমাদের বিশ্বাস করেছেন যে আমরা আসলে সাকসেসফুলি প্রোগ্রামটা শেষ করতে পারবো। সেজন্য আপনারা স্বঅর্থায়নে টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে এসেছেন। এটা আসলে আমরা অনেক ফ্রি প্রোগ্রাম দেখি যেখানে মানুষ অ্যাটেন্ড করে না, কারণ তারা আসলে তাদের প্রতি ফেথ পায় না, যেটা আমি বলবো আর কি, ফেথ পায় না, যার কারণে তারা সেখানে যায় না। আর আমাদের এই প্রোগ্রামটা আপনারা নিজে মানে টাকা দিয়ে আমাদের এখানে প্রোগ্রামে আসছেন, তার মানে আমাদের প্রতি আপনাদের ভালোবাসা বিশ্বাস অনেক অগাধ ভালোবাসা ছিল বলেই আমাদের কাছে এসেছেন। তো আমরা সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই।
আর সবচেয়ে বেশি আমি ধন্যবাদ জানাতে চাই এই এই বিহাইন্ড দ্য সিন, এই প্রোগ্রামের পিছনে যারা কাজ করেছে সেই ভলেন্টিয়ার টিম, পুরো ফুল টিমকে, টিম লিডার রিফাত, রুহুল আমিন রিফাতকে আবারও ধন্যবাদ জানাতে চাই। প্রোগ্রামের দিন আসলে সময় স্বল্পতার কারণে মন ভরে আসলে ধন্যবাদটা দিতে পারিনি। আজকে আমাদের হাতে এনাফ সময় আছে, আমরা মন ভরে ফুল টিমকে, ফুল ভলেন্টিয়ার টিমকে ধন্যবাদ দিতে চাই এবং একটু জোরে বলেন। ভালোবাসা এবং দোয়া দিতে চাই তাদের প্রতি, তারা যাতে ভবিষ্যতে আরো ভালো প্রোগ্রাম আপনাদের জন্য করতে পারে, আপনাদের জন্য পরিশ্রম করতে পারে তারা, সেই জন্য তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা আগামী বছর এই প্রোগ্রামটা, এই মার্চেন্ডাইজিং লিডারশিপ সামিট হচ্ছে, যাতে আরো বড় করে বৃহৎ আকারে আরো টপ লিডার এবং টপ ইন্ডাস্ট্রি এক্সপার্টদের নিয়ে আসতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আরো বড় ধরনের প্রোগ্রাম আছে। এর ভিতরে আমি আরেকটা জিনিস আপনাদের একটা সুখবর দিতে চাই, সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে মার্চেন্ডাইজিং লিডারশিপ সামিট ঢাকার প্রোগ্রামে প্রায় 50 জনের বেশি স্পিকার মার্চেন্ডাইজার আসছেন, সেই শুধু চট্টগ্রাম থেকে, একবারে মানে বাংলাদেশের লাস্ট বর্ডার চট্টগ্রাম, অত দূর থেকে এত ডেডিকেশন নিয়ে আমাদের কাছে আসছেন। তারা আমাদের কাছে একটা দাবি করেছেন যে চট্টগ্রামে মার্চেন্ডাইজিং লিডারশিপ সামিট টাইপের কোনো প্রোগ্রাম চট্টগ্রামে হয় না, আমরা কেন অবহেলিত, আমরাও তো মার্চেন্ডাইজিং ব্রাদারহুডের মেম্বার, আমরা কেন সেখানে আমাদের এইখানে কেন আয়োজন করা হবে না, আমরা কেন বঞ্চিত হব। এই তাদের এই কথাগুলো আমাদের হৃদয়ে একবারে গহীনে লেগেছে। সেজন্য আমরা আপনাদের সকলের সামনে ঘোষণা দিতে চাই যে আমরা চট্টগ্রাম মার্চেন্ডাইজিং লিডারশিপ সামিট 2025 আগামী নভেম্বরের 28 তারিখে শুক্রবারে বিজিএমই অডিটোরিয়ামে আমরা প্রোগ্রামটা মোটামুটি ফাইনাল করেছি। আমরা বিজিএম এর সাথে একটা কোলাবোরেশন করে আমরা প্রোগ্রামটা করব। পাশাপাশি সাপোর্টিং পার্টনার হিসেবে ওই চট্টগ্রামের বিভিন্ন ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাবগুলো আমাদের সাথে কানেক্টেড হচ্ছে, ওরাও থাকবে। চট্টগ্রাম টেক্সটাইলে যারা আছেন, চট্টগ্রামে 4-5টা ইউনিভার্সিটি আছে, কলেজ আছে, সেই সকল ছোট ভাই বোনদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনারা চট্টগ্রামকে একটু আরো বেশি সচেতন করার জন্য আমাদের সাথে কাজ করবেন। ইনশাল্লাহ আমরা ঢাকার থেকে আরো বেশি সুন্দর চট্টগ্রামের মার্চেন্ডাইজিং লিডারশিপ সামিটটা কিভাবে করা যায় সেই প্ল্যান নিয়ে আমরা আরো কাজ করবো ইনশাল্লাহ। আর বিহাইন্ড দ্য সিন মুরসালিন ভাই যেমনটা বলছিলেন, আসলে অনেক কথা আছে, আমরা পর্যায়ক্রমে বলবো, পর্যায়ক্রমে আরো আমরা সকল পার্ট টু পার্ট বাই সিঙ্গেল প্রশ্ন যখন আসবে আমরা পার্ট টু পার্ট বাই বলবো। আরো এখন আমি নাইমুল আলম ভাইকে অনুরোধ করবো মার্চেন্ডাইজিং লিডারশিপ সামিট নিয়ে কিছু কথা বলার জন্য। পরে আমরা আস্তে আস্তে একজন প্রশ্ন করবেন, আমরা আরেকজন উত্তর দিবে, এইভাবে আমরা প্রোগ্রামটা সাজাইছি। ইনশাল্লাহ সিঙ্গেল প্রশ্ন থাকবে, মাঝে মাঝে আপনাদের প্রশ্ন নিব। আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন আমাদের সম্মানিত গেস্টদের, আমরা আসলে ওই সময় স্বল্পতার কারণে আমরা সেগুলা হচ্ছে কমপ্লিট করতে পারিনি। ইনশাল্লাহ আজকে আমরা সেগুলো কমপ্লিট করব। নাইমুল আলম ভাইকে রিকোয়েস্ট করব কিছু বলার জন্য। অনেক ধন্যবাদ দীপু ভাই। আসলে মার্চেন্ডাইজিং লিডারশিপ সামিট এটা আমাদের জন্য একটা নতুন একটা অনুপ্রেরণা হিসেবে তৈরি হয়েছে। আমাদের যে শ্রম সেটা সম্পূর্ণ হয়েছে যখন দিনের শেষ পর্যন্ত আমরা দেখতে পেরেছি আমাদের দর্শকদের আমাদের সাথে একাত্মতা, তাদের যে মনোযোগ। ঠিক সকাল থেকে যখন আমাদের প্রোগ্রামটা শুরু হয়েছে ঠিক শেষ পর্যন্ত আমি ঠিক সেম টাইপের পার্টিসিপেন্টের সেম লেভেলের অ্যাটেনশন পেয়েছি যেটা আমাদের একদম শুরুতে ছিল। এটা আমাকে আসলে চমৎকারভাবে বিমোহিত করছে। আমার লাইফে দেখা এই পর্যন্ত যত প্রোগ্রাম আমি পার্সোনালি অ্যাটেন্ড করছি, আমি কখনো দেখি নাই যে গেস্টদের এই পরিমাণ অ্যাটেনশন একদম প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত থাকে। রাইট। তো আসলে আমাদের দর্শকবৃন্দের, অতিথিদের এই ধরনের স্বতঃস্ফূর্ততা এটাই আসলে আমাদের ভিতরে চমৎকার একটা শক্তি এবং সাহস জগিয়ে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা চমৎকারভাবে আমাদের প্রোগ্রামটা সম্পন্ন করতে পারছি, এই জন্য সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ। এবং এটার পিছনে যারা আসলে অক্লান্ত পরিশ্রম করছে তাদের কথা না বললেই না। আমাদের যে পিএমআই এর ভলেন্টিয়ার টিম ছিল, পাশাপাশি যারা আমাদের সাথে কানেক্টেড ছিল, আমাদের বেশ কিছু আমাদের অনারেবল স্পন্সররা ছিল, ইভেন
আরো যারা ছিল এখানে জুড়ে বলে আমাদের সাথে কানেক্টেড একদম শুরু থেকে শেষ পর্যন্ত, তাদের প্রতি আমি অত্যন্তভাবে আন্তরিক তাদের প্রতি আমি আন্তরিকভাবে তাদের সাথে আমি একাত্ম পোষণ করছি। আসলে সকলের এই শ্রম, সকলের এই আহ, পরিশ্রম, কায়িক, মানসিক এবং শারীরিক সকল প্রকার পরিশ্রমের আজকের এই ফলাফলটাই হচ্ছে আমাদের এই লিডারশিপের পূর্ণতা। তো আমরা আসলে চেষ্টা করেছি আমাদের দিক থেকে সর্বাত্মকটুকু দেওয়ার জন্য, জানি না কতটুকু পেরেছি, বাট দিন শেষে মনে হয়েছে যে আমরা, যেটা মোরসালিন ভাই অলরেডি নিজে বললেন, যে 100% আসলে কেউই নিজেটা দিতে পারে না। আমরা চেষ্টা করেছি 100%, হয়তো আমরা কিছু কম পেরেছি বাট চেষ্টা করেছি। বাট দিনের শেষে একটা যে আত্ম কি তৃপ্তি। বলে তৃপ্তি, আত্মতৃপ্তিটা আসলে এটা নিজের ভিতরে দিন শেষে নিয়ে বাসায় যেতে পেরেছি। আলহামদুলিল্লাহ। সো ইনশাল্লাহ আমরা, এটা শুরু, এটা আসলে আমাদের এই লিডারশিপ প্রোগ্রামটা দিয়ে আমাদের এমবিবিডির এটা হচ্ছে শুরু, বৃহৎ পর্যায়ে আমাদের এই পদযাত্রা। ইনশাল্লাহ আমরা এটাকে স্বর্ণ শিখরে নিয়ে যাব এক সময়, ইনশাআল্লাহ। এবং খুবই শীঘ্রই আমি বিশ্বাস করি। ধন্যবাদ নাইমুর আলম ভাই। আসলে প্রোগ্রামটা আমি কিছু কথা যেদিন ওদিন আমরা সময় স্বল্পতার কারণে বলতে পারি নাই, আমি কিছু কথা বলি। কথা আসলে শেষ সময়ের জন্য রেখে দিলে আসলে প্রোগ্রাম শেষ হবে না। আচ্ছা, একটা কথা আমি আমাদের যে সম্মানিত গেস্ট ছিলেন, বিজিএমই এর বিকেএমই এর বায়লার প্রেসিডেন্ট, পরে হচ্ছে বিজিবি এর প্রেসিডেন্ট, একটা বিষয় নিয়ে কিন্তু তারা হচ্ছে কথা বলেছিল, যে আসলে তারা ওইভাবে আসলে ডাইরেক্টলি সবাইকে বলা আসলে কতটুকু বাস্তবসম্মত হয়েছে এটা আপনারাই বিবেচনা করেছেন বা করবেন। সেক্ষেত্রে আমি অনেক কথাই বলতে চেয়েছিলাম, সেই সময় তো আমরা কথাটা বলতে পারিনি। সেই কথাটা আমরা আজকে বলবো ইনশাল্লাহ। আর সেটা হচ্ছে ওইখানে যারা মেন্টর ছিলেন, যারা মেন্টর ছিলেন তারা কিন্তু আহ, মোটামুটি সবাই কিন্তু সেম ভাষাই কথা বলেছিলেন, আহ, যে হচ্ছে আমাদের মার্চেন্ডাইজারদের ভিতরে একটা ডিসঅনেস্টি বা আনইথিক্যালের ব্যাপারগুলো আছে। এটা আসলে কথাটা যদি আমরা আরো কথাটা যদি আরো অন্যভাবে আসতো, যে মার্চেন্ডাইজার তো সবাই তো আর আনইথিক্যাল না, কিছু তো প্রবলেম সবার ভিতরেই থাকে। আপনি দেখেন যে কোনো পেশায় যাবেন, হ্যাঁ, যে কোনো পেশায় আপনি যাবেন, সবগুলো পেশাতেই দেখবেন কিছু ভালো মানুষ, কিছু খারাপ মানুষ থাকবে। তো মার্চেন্ডাইজিং পেশাটা, মার্চেন্ডাইজারও তো মানুষ, তাদের ভিতরে আহ, কিছু মানুষ, সামান্য সংখ্যক মানুষ থাকবে খারাপ। একটা ছেলের, একটা বাপের যদি 5টা ছেলে থাকে, সেখানে দেখবেন একটা একটা ছেলে একটু খারাপ হয়, আর অন্য অন্য ছেলেরা যতই ভালো হোক একটা ছেলে খারাপ হয়ে যায়। তো এখানে আমরা তো, এখানে সারা বাংলাদেশে যত মার্চেন্ডাইজার আছে, এখানে তো বিভিন্ন অঞ্চল থেকে আসছে, সব লেভেলের, সব মানে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চবিত্ত, সব লেভেলের থেকে মার্চেন্ডাইজিং আসছে। তো এখানে দুই একজন হচ্ছে মানে খারাপ হবে, এটা খুব সিম্পল ব্যাপার। এটা নিয়ে আসলে অনেক বেশি যেভাবে হাইলাইট করা হয়েছে, এভাবে হাইলাইট করার মতো না আমার কাছে যেটা মনে হয়, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি। এখানে দেখেন যেমন কিছু কিছু আমি ওটার সত্যি আরেকটা কথা বলি, যে এখানে হয়তোবা আমি যেটা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে হয়তোবা যেভাবে কথাটা আসছে ওইভাবে নিয়ে না আসে, যদি এইভাবে আসতো যে মার্চেন্ডাইজারদের ভিতরে 1 থেকে 2% হয়তোবা খারাপ থাকতে পারে, এটা খুব সিম্পল, এটা হতে পারে, এটা আমিও বিশ্বাস করি, আমিও দেখেছি। ঠিক আছে, এরকমটা হতে পারে, এটা খুব সিম্পল, এটা সিম্পলি নিতে হবে। তার মানে হাজার হাজার যে মার্চেন্ডাইজার আছে, সততার সাথে কোম্পানির জন্য এত সুন্দর ডেডিকেশন দিয়ে ফ্যামিলিকে মানে একবারে সেই সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত রেগুলারলি কোম্পানির ভালোর জন্য কাজ করে যাচ্ছে, সেখানে কিন্তু সেই কথাগুলো কিন্তু উঠে আসে নাই। এটা মানে আমাদের জন্য অ্যাপ্রিসিয়েশনটা খুব বেশি প্রয়োজন ছিল, যেটা আমরা খুব বেশি মিস করেছিলাম মার্চেন্ডাইজিং লিডারশিপ সামিটে। আসলে আশা করেছিলাম যে আমরা এই যে খারাপ আমাদের দিকটা তুলে ধরেছে, সেটার পাশাপাশি যদি আমাদের এই ভালো দিকগুলো যদি অনেক বেশি হাইলাইট হতো, তাহলে আমাদের ভিতরে কিন্তু উৎসাহ উদ্দীপনা অনেক বেশি বেড়ে যেত, আমাদের কাজের স্পিড অনেক বেশি বেড়ে যেত, যে না, অ্যাপ্রিসিয়েশন আমরা মালিকদের কাছ থেকে পাচ্ছি। তো আমরা আশা করব যে আমাদের কাজের স্বীকৃতি হিসাবে আমাদের মাঝে মাঝে যদি অ্যাপ্রিসিয়েশন করা হয়, সেটা আমাদের জন্য অনেক ভালো কিছু বয়ে আনবে। আরেকটা ব্যাপার হচ্ছে
আরেকটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে মানে স্যালারি রেঞ্জ নিয়ে। আপনি একটা দেখেন, একজন যে কথা মানুষ আসলে বিভিন্ন সমাবেশে বলা উচিত, বিভিন্ন এই টেক্সটাইল রিলেটেড সেমিনারগুলোতে বড় বড় মেন্টরদের বা বড় বড় যারা আছেন, আমরা তো ছোট, আমরা তো আসলে ওই লেভেলের না, কিন্তু ওই লেভেলে যারা আছে একবারে টপ লেভেলে, এই সেক্টরের টপ লেভেলে, তাদের বলা উচিত যে আপনি দেখেন বাংলাদেশে মানে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের স্যালারি কি কত সাদে, দেখেন আপনি 8,000 টাকা, 10,000 টাকা। এটা কিভাবে হতে পারে? একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের বেতন 10,000 টাকা কিভাবে অফার করতে পারে? যেখানে একজন ওয়ার্কার সে 8 ঘন্টা ডিউটি করে, মানে একবারে যারা ফ্রেশ ওয়ার্কার 8 ঘন্টা ডিউটি করে বা ওভারটাইম সহ, তো এর চেয়ে অনেক বেশি, 15,000 টাকা পর্যন্ত ওভারটাইম করে স্যালারি পায়। ওভারটাইম 2 ঘন্টা ওভারটাইম, মানে তার মানে হচ্ছে সে 10 ঘন্টা ডিউটি করে 12 থেকে 15,000 টাকা সে পায়। আর সেখানে একজন ট্রেনি মার্চেন্ডাইজার, আপনি চিন্তা করেন, একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ট্রেনি মার্চেন্ডাইজার, তাকে দিয়ে আপনি কোম্পানিতে কতটুকু পরিশ্রম করান? সেই সকাল 9টা বাজে আসে, রাত 10টা বাজে, 11টা 12টা নাই, শুক্রবার নাই, অফ ডে নাই, ঘুমায় তারা পরিশ্রম করে যাচ্ছে। বা তাদের স্যালারির ক্ষেত্রে দেখেন কি হচ্ছে, সে 10,000 টাকা স্যালারি অফার করতেছে, 8,000 টাকা। এমন অনেক জায়গায় আসতেছে যে তোমরা 3 মাস কাজ করো, 6 মাস করো, তারপর তোমার স্যালারি ধরবো। এটা কি হচ্ছে এখানে? মানে আমরা নিচে নামতে নামতে কোন লেভেল পর্যন্ত নেমে আসতেছি, সেই ব্যাপারগুলো আমাদের মনে হয় মানে ভাবা উচিত, এবং এই দিকটাকে সবাইকে ফোকাস করা উচিত, সবার মনে রাখা উচিত যে না, এই ছেলেটা এত পরিশ্রম করছে। যেখানে একজন মানে যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, যে যারা হেল্পার হিসাবে আসে, তারা 10 ঘন্টা ডিউটি করে এর চেয়ে বেশি স্যালারি নিচ্ছে। সেই হিসাবে তো একটা ন্যূনতম একটা স্যালারি ফিক্স করা উচিত। আমি এই প্রোগ্রামের মাধ্যমে যারা টপ লেভেলে বিজিএমই, বিটিএমই, বিজিবি এর যারা লিডার আছেন, যারা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট বা কনসার্ন পার্সন আছেন, তাদের প্রতি অনুরোধ করব যে আসলে আমাদের একটা রেঞ্জ করে দেওয়া উচিত, যে যে যার মন মতো করে হচ্ছে স্যালারি রেঞ্জ ধরবে, এটা বন্ধ হওয়া উচিত। এটা আসলে একবার মন থেকে বলতেছি, এটা বন্ধ হওয়া উচিত। না আসলেই দেখেন না, যারা মানে নর্মালি এসএসসি পাস করতেছে বা এইচএসসি পাস করতেছে, সেই সকল গার্মেন্টস ওয়ার্কারদের জন্য একটা ফিক্সড রেঞ্জ দেওয়া আছে, একটা গ্রেড আছে। বাট মার্চেন্ডাইজারদের জন্য এমন কোনো গ্রেড কিন্তু ফিক্স করা নাই। তাদের কিন্তু একটা নির্দিষ্ট, তারা যখন এন্টার করতেছে তাদের একটা নির্দিষ্ট স্যালারি গ্রেড ফিক্স করা। বাট আমরা জানতেছি না একটা মার্চেন্ডাইজার সে কি 10,000 টাকা দিয়ে তার ক্যারিয়ার শুরু করতে পারবে, নাকি 15,000, না 20,000, এরকম কোনো ফিক্স করা নাই। সে কিন্তু এক্স্যাক্টলি, সে কিন্তু আনলিমিটেড ওয়ার্কিং। দেখেন ওয়ার্কারের কিন্তু 8 ঘন্টা ওয়ার্কিং আওয়ার ফিক্সড, সে কিন্তু সেই 8 ঘন্টা পরে সে ডিউটি থেকে চলে যাচ্ছে। বাট এই মার্চেন্ডাইজারে কিন্তু কোনো ওয়ার্কিং আওয়ার ফিক্স করা না। সে সকালে তার অফিসে ফিক্স টাইমে ঢুকতেছে, বাট সে কিন্তু বেরোচ্ছে আপনার 8টা 9টা 10টা, যখন তার কাজ শেষ হয়, বা কাজ শেষও হয় না, অনেক সময় এমনও চাপ থাকে। তো যে এখানে ছেলেটা একটা কথা বলে যে আসলে মার্চেন্ডাইজারদের অফিসে ঢোকার সময় আছে, বের হওয়ার সময় নাই। কি সুন্দর একটা কথা বের করে নিছে, মানে এই সব কথা বলে মনের মতো করে অফিস করাচ্ছে। কোনো তাহলে সেই কর্মকর্তা নেই। মার্চেন্ডাইজার সে কি কোনো মানুষ না, ও কি যন্ত্র মানব? তাই তো মনে তার কি হচ্ছে। কোনো ফ্যামিলি নাই? একটা ওয়ার্কারের ফ্যামিলি আছে, তার টাইমের মূল্য আছে। একটা মার্চেন্ডাইজার কি টাইমে কোনো মূল্য নাই? সে 5-6 লাখ টাকা দিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করতেছে, মাস্টার্স কমপ্লিট করে তারপর সে জব শুরু করতেছে। আমাদের কি কোনো ভ্যালু নাই এখানে? যেখানে আমরাই গার্মেন্টসের মূল প্রাণটা ধরে রাখছি, আমরা কাস্টমারের সাথে ফ্যাক্টরি ব্রিজটা আমরা স্থাপন করতেছি। আমরা যেখানে যেখানে যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলো নিয়ে আমরা কাজ করে অর্ডার ফ্লোটাকে আমরা স্মুথ রাখতেছি। সেখানে আমাদের আসলে ভ্যালুটা কোথায়? না, সেটাই তো। এই প্রোগ্রামের মাধ্যমে বিজিএমইর, বিকেএমইর, পরে হচ্ছে বিজিবি এর সহ যারা আছেন, এই গার্মেন্টস এন্ড টেক্সটাইল সেক্টরে যারা আছেন কনসার্ন পার্সন, সকলের প্রতি আমাদের একটা বিনীত রিকোয়েস্ট থাকবে যে যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে আসছেন, তারা কিন্তু অনেক বেশি পরিশ্রম করে এবং অনেক বেশি জানে। সেই রেসপেক্ট থেকে তাদের একটা কমপক্ষে একটা স্যালারি রেঞ্জ নির্ণয় করা উচিত। সেটা বর্তমান বাজার প্রেক্ষাপটে কমপক্ষে 30,000 টাকা হওয়া উচিত। যে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার বেতন শুরুতে কমপক্ষে যাতে 30,000 টাকা স্যালারি পায়, সেই ব্যবস্থা বা সেই ধরনের কিভাবে করলে কিভাবে এটা আসলে করা যায়, ফিক্সড করা যায়, সেই ব্যাপারটাগুলো নিয়ে কাজ করার জন্য বিনীতভাবে অনুরোধ করব। পাশাপাশি হচ্ছে আমাদের মার্চেন্ডাইজার যারা আছে, আমি লাস্ট 8 বছর যাবৎ কিন্তু হচ্ছে এই মার্চেন্ডাইজিং ব্রাদারহুড অ্যাসোসিয়েশনের সিবি ফিল্টারিং এর দায়িত্বে আছি। আমার সাথে আরো কয়েকজন এই সিবি ফিল্টার করে থাকে, আপনারা সবাই জানেন।
তো সেই অভিজ্ঞতা থেকে বলি আর কি, মানে মাঝে মাঝে রিক্রুটারের এমন ধরনের আবদার আছে, মানে নিজেকে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যায়। তারপরেও আসলে আমাদের মেম্বারদের কথা বিবেচনা করে আমরা সেগুলো মেনে নেই যে না, যদি আমরা এখান থেকে আমরা যদি না দেই তাহলে অন্য জায়গায় হচ্ছে তারা গেলে ঠিকই লোক পেয়ে যাবে, মাঝখান থেকে আমাদের মেম্বার যারা আছেন তাদের জব হবে না। তো আমরা চেষ্টা করি, কারণ বর্তমানে হচ্ছে জবের একটু মার্চেন্ডাইজিং এর জবে একটু ক্রাইসিস যাচ্ছে, বিশেষ করে করোনার পর থেকে, এটা আমরা সবাই জানি। তারপরও যারা আছেন, যারা মোটামুটি ভালো বিজনেস করে, যারা আসলে প্রফিটের ভিতরে আছে, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আসলে যারা মানে যার যতটুকু প্রাপ্য তার ততটুকু দেওয়া উচিত। ঠিক আছে, যার যতটুকু প্রাপ্য তার ততটুকু দেওয়া উচিত। সেই হিসাবে আপনি একজন 4-5 বছরের একজন মার্চেন্ডাইজারকে আপনি 20,000 টাকা 25,000 টাকা স্যালারি অফার করতে পারেন না, এটা কোনোভাবেই মানা যায় না। বাট বাস্তবতা হচ্ছে এটাই হচ্ছে, একজন 4-5 বছরের মার্চেন্ডাইজার আপনার 20-25,000 টাকা স্যালারি অফার করতেছেন। আমরা জানি আপনারা পাচ্ছেন, কারণ বর্তমান মার্কেটটা এরকম হয়ে যাচ্ছে। বাট আমাদের এখন সামনে সময় আসছে, বর্তমান যে পরিস্থিতি, আমার যেটা মনে হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নির্বাচিত সরকার আসলে আমাদের হিউজ একটা আমাদের বাংলাদেশে হিউজ একটা অর্ডার ঢুকবে। সেক্ষেত্রে মার্চেন্ডাইজারদের হিউজ একটা ডিমান্ড আসবে। অ্যাটলিস্ট সেই ক্ষেত্রে আমাদের যাতে একটা মার্চেন্ডাইজারদের একটা রেঞ্জ ধরা হয়, যে একটা প্রতিটা একজন অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজারের স্যালারি রেঞ্জ, সিনিয়র মার্চেন্ডাইজার স্যালারি রেঞ্জ একটা ফিক্সড করা থাকে, যাতে কেউ ওইটার নিচে না নামতে পারে। সেই দিকটা নিয়ে কাজ করার জন্য বিনীতভাবে অনুরোধ করবো কনসার্ন পারসন যারা আছেন সকলকে। এখানে কিন্তু আরেকটা জিনিস আমরা আসলে ওভারলুক করে যাচ্ছি। দেখেন, আমাদেরকে হয়তো বলা যেতে পারে যে মার্চেন্ডাইজার অনেকের ভিতরে স্কিল নাই। হ্যাঁ, যে ওদেরকে আমরা ওভাবে আমরা ভ্যালুয়েট করবো যাদের ভিতরে স্কিল নাই। সো স্কিল যে নাই, তাদের ভিতরে এই স্কিলের জিনিসটা দিবে কে? আমাদের এখনও যে একাডেমিক যে কারিকুলামগুলো আছে, যারা টেক্সটাইল রিলেটেড সাবজেক্ট নিয়ে লেখাপড়া করতেছে, যারা অ্যাপারেল রিলেটেড সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছে, যারা ফ্যাশন ডিজাইনিং রিলেটেড সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছে, আসলে তাদের একাডেমিক কারিকুলামটা আসলে কতটুকু চেঞ্জ হচ্ছে? আমরা এখন বর্তমান মার্কেট ট্রেন্ড অনুযায়ী যে চেঞ্জেসগুলো আসতেছে, আমাদের কারিকুলামগুলো কি আসলে সেই অনুযায়ী চেঞ্জ হচ্ছে? আমরা কেন এখনো বাইরে থেকে পেইড কোর্স দিয়ে এআই এর কোর্স করি? আমরা স্কিল ডেভেলপমেন্টের জন্য কেন পেমেন্ট করে স্কিল ডেভেলপমেন্ট কোর্সগুলো করতেছি? এই জিনিসগুলো যদি আমাদের একাডেমিক সাবজেক্টের সাথে কম্বাইন্ড থাকতো, তাহলে কি আমাদের ছেলেপেলেগুলো কি শুরু থেকে স্কিল হয়ে বেরোতো না? এই যে জিনিসটা, যে ল্যাকিংস আমরা যেটা কারিকুলামের সাথে পাচ্ছি না। দেখেন, আমরা কিন্তু মার্চেন্ডাইজিং ব্রাদারহুড শুরু করেছিলাম সেই 2018 সাল থেকে। আমাদের পিএমএর অফিসিয়ালি আমরা শুরু করেছি 2024 সাল থেকে। তাহলে এই যে 6 বছরের 7 বছরের এই যে জিনিসগুলো আমরা যেটা মার্কেটে ফেস করছি, যেটা আমাদের রিয়েল মার্চেন্ডাইজাররা পাচ্ছে না, যাদের কারণে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে পিছু হটে যেতে হচ্ছে, ওই জায়গাগুলো নিয়ে কিন্তু আমরা এই 6-7টা বছর আমরা অ্যানালাইজ করছি। যখন দেখলাম যে না, আমাদেরকেই দায়িত্ব নিয়ে আমাদের মার্চেন্ডাইজারদেরকে স্কিল করতে হবে, তখনই কিন্তু আসলে আমরা পিএমআইটা নিয়ে সামনে আগাচ্ছি। এক্স্যাক্টলি, যাতে করে আমরা কারেন্ট মার্কেট ট্রেন্ড অনুযায়ী, কারেন্ট চেঞ্জ অনুযায়ী আমরা আমাদের নেক্সট জেনারেশনকে তৈরি করতে পারি, যেন লিডারশিপ স্কিল নিয়ে তৈরি হয়। সো এই জিনিসগুলো আমাদের আসলে একাডেমিক সাইড থেকে তাদেরকেও সাপোর্ট দিতে হবে, যাতে করে পোমোডোরো টেকনিক কি, এটা এখনো একটা মানুষ যারা মার্চেন্ডাইজিং করছে তারাও জানে না, কিন্তু এটা কিন্তু আমাদের কাজের অনেক বড় একটা গুরুত্বপূর্ণ, তাই না? আমাদের কাজটাকে আমরা কিভাবে অর্গানাইজ করবো, রাইট? এই জিনিসগুলো কেন একাডেমিক কারিকুলামের ভিতরে অ্যাড থাকবে না, যেহেতু এগুলো আমাদের লাগতেছে আমাদের প্রফেশনালে। সো এখানে এখনো অনেক বড় একটা গ্যাপ রয়ে গেছে, যেটা নিয়ে আমি পার্সোনালি আমি বিলিভ করি যে আসলে এখানে আমাদের ইউজিসি যে যারা কনসার্ন আছেন, যারা দেখতেছেন, তারাও এগুলো নিয়ে কাজ করবেন। কারণ আমাদের সামনে আগাতে হলে আমাদের এই স্কিলগুলো ডেফিনেটলি ডেভেলপ করতে হবে। আমাদের ইয়ং জেনারেশনের ভিতরে সেই জিনিসগুলোকে এখন থেকে সেই বীজ বপন করতে হবে, যাতে তারা যখনই এই ক্যারিয়ার শুরু করবে, তারা যেন একটা বিশাল বড় বট গাছের মতো বের হতে পারে, যাতে তাদের সেই গুড়িটা শক্ত হতে পারে, তাদেরকে ঠেলে যেন কেউ সরাতে না পারে। রাইট। আমি আমার সাথে মোরসালিন ভাইয়া, ওনাকে আমি রিকোয়েস্ট করব, যেহেতু উনি নিজেও এই টিচিংয়ের সাথে জড়িত,
তো এখনো আসলে কোন কোন সাইডে আমাদের কাজ করার সুযোগ আছে ভাই, আপনি যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। শিওর। যাই হোক, নাইমুল আলম ভাই খুবই গুরুত্বপূর্ণ টপিকের কথা শুরু করলেন, এই জন্য ওনাকে ধন্যবাদ এরকম একটা উপযোগী একটা টপিকে সামনে নিয়ে আসার জন্য। এই সিমিলার টপিকে আমরা কিন্তু আমাদের বিএফটি বিসি স্যারকে কোশ্চেন করেছিলাম, যে আমাদের অডিয়েন্সটা কোশ্চেন করেছিল, যে সেটা হলো যে আমাদের এখানে যে এআই এর যে নলেজ, সেটা কেন এখনও আমাদের এডুকেশনের মধ্যে অ্যাড করা হয় নাই। মডার্ন টেকনোলজি, আইওটি, তারপর রোবোটিক্স, যেগুলো এখন সামনে সবাইকে ব্যবহার করতে বাধ্য হবে। তারপর হলো যে ইআরপি সফটওয়্যার, এগুলো এখনও মার্চেন্ডাইজাররা পাস করে বেরোচ্ছে ঠিকই, এগুলো শুধু নাম শুনতেছে, বাট এগুলোর ব্যবহার যে কীভাবে করবে সেটা কোনো কোর্সে কিন্তু এখন পর্যন্ত কোনো ইউনিভার্সিটি কোর্সে কারিকুলামের মধ্যে অ্যাড করা হয় নাই। তো এটার অ্যান্সারটা আসলে স্যার যেটা দিয়েছিলেন সেটা হলো ইউজিসি থেকে নতুন করে কোর্স কারিকুলাম পাস করে নিয়ে আসতে আসতে ওইটা ওল্ড মডেল হয়ে যায়, নতুন মডেল তখন নতুন আরেকটা আসে। সো এই পয়েন্টে আমি রাইটলি এবং রিকোয়েস্ট করবো স্পেশালি ইউজিসিতে যারা আছেন দায়িত্বরত, তারা যেন এই বিষয়কে একটু ইজি করে দেয়, যাতে করে সহজেই যে কোনো জিনিসকে অ্যাডপ্ট করা যেতে পারে। উদাহরণস্বরূপ আমরা বলি যে আমরা 2023 সালে জানুয়ারি থেকে যখন এআই সম্পর্কে জানা শেখার সুযোগ হয়, তখন কিন্তু আমরা দেখেছি ইমিডিয়েটলি চায়নাতে এআই শিক্ষাকে স্কুল লেভেল থেকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। তো Right. ওদের কি ইউজিসি নাই? ওদের কি কোনো সিস্টেম নাই? তো ওরা কিভাবে পারলো? আমরা কেন পারতেছি না? আমাদের সমস্যা হলো মেনলি আমরা আসলে বুঝতেছি না এগুলো আসলে কত গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস আমরা সবসময় দেখি যে আমরা যে কোনো টেকনোলজিকে অ্যাডপ্ট করি, যখন এই টেকনোলজির ব্যবহার শেষ পর্যায়ে এসে পড়ে না, আমরা অনেক পিছিয়ে থাকি। আমাদের মনে হয় এখন রাইট টাইম এই পার্টটাতে আমাদের ইমপ্রুভ করার জন্য, যাতে করে যে কোনো টেকনোলজির শুরু থেকেই আমরা সেই বেনিফিট নেওয়ার চেষ্টা করতে পারি। আচ্ছা, দ্বিতীয় হলো আমাদের আরো অনেকগুলা পয়েন্ট আজকে আসলে, কারণ হলো আমরা আচ্ছা, এখানে অনেকের আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, যদি অ্যালাউ করেন। জি Sure. শিওর। ওকে, আচ্ছা, স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছি। আমি আসলে আমরা খুব বেশি আশা করেছিলাম যে বিজিএমই থেকে বা বিটিএমই থেকে বা বিজিবিএ থেকে একটা ডিক্লেয়ার আসবে যে আসলে সবাই মিলে আমরা আসলে কিভাবে মার্চেন্ডাইজারদের আরো স্কিল করা যায়, কোলাবোরেশন করে কিভাবে আরো স্কিল করা যায়, এই ধরনের কোনো একটা ঘোষণা আসবে। বাট আমি খুবই হতাশ হয়েছি এই ক্ষেত্রে। ফুল শখ আসলে সেটা আমরা যেভাবে ভেবেছি সেভাবে না ভেবে সেটা ঠিক বিপরীতটা এসেছে। তাদের মানে অনেকেরই মেন্টালিটি, মালিকদের ভিতরে অনেকেরই মেন্টালিটি যে আমি মার্চেন্ডাইজারদের স্কিল করে দিব, সে তো কাজ থেকে অন্য জায়গায় চলে যাবে। রাইট। এখন আমার প্রশ্ন হচ্ছে, সে তো কাজ মার্চেন্ডাইজিং শিখে সে তো আর ড্রাইভিং করতে যাবে না, রাইট। সে তো দেশের বাইরে যাবে না, সে কোথায় যাবে? দেশে থাকবে। সে দেশেই থাকবে। সে আপনার ফ্যাক্টরি থেকে অন্য ফ্যাক্টরিতে যাবে। অন্য ফ্যাক্টরিতে গেলে কিন্তু বাংলাদেশি লাভবান হবে। আরেকটা বিষয় যেটা বিশ্বাস করি, সেটা হচ্ছে বিজিএমএ থেকে যদি উদ্যোগ নেওয়া হয় বা বিকেএমই, বিজিএমই, বিজিবিএ সব জায়গা থেকে যদি উদ্যোগ নেওয়া হয় যে আপনারা সকল মার্চেন্ডাইজারদের স্কিল করার জন্য একটা প্রোগ্রাম নেন, তাতে কি হবে? বাংলাদেশের সব জায়গার মার্চেন্ডাইজার তো স্কিল হয়ে যাবে। তখন সুইচ করে কোথায় যাবে? সে যদি স্কিল হয় আপনার এই ফ্যাক্টরি থেকে সুইচ করে অন্য ফ্যাক্টরিতে যাবে, সেও তো স্কিল, সেও তো লাভবানই হবে। এখন আমরা স্কিল হয়ে আপনাদের কোম্পানিতেই তো লাভবান করবো, আপনাদের কোম্পানিতেই তো এটা একটা ভ্যালুয়েট করবো। তো আপনারা এই সহজ বিষয়টা কেন বুঝতেছেন না? যে আপনারা সবাই মিলে একটা উদ্যোগ নেন যে সকল কোম্পানিকে তাদের মার্চেন্ডাইজারদের বা অন্যান্য পেশার যারা আছেন, শুধু মানে মার্চেন্ডাইজার না, অন্যান্য পেশার যারা আছেন সবাইকে এক্সপার্ট করেন। এতে করে আপনাদেরই লাভ হবে। আপনাদের যেমন লাভ হবে, আমাদের তেমন লাভ হবে, তেমন দেশ উপকৃত হবে। তো সকলকে আমি সকল বিজিএমই, বিকেএমই এবং হচ্ছে বিজিবি এর যারা কনসার্ন আছেন সকলের প্রতি আমার অনুরোধ থাকবে যে হচ্ছে আপনারা একটা উদ্যোগ নেন, যাতে আমরা সবাই মিলে এই সেক্টরটাকে আরো অনেক দূর এগিয়ে নিতে পারি। যে আমাদের যে একটা স্বপ্ন আছে 100 বিলিয়ন যে এক্সপোর্ট করব, সেটা বাস্তবায়ন করতে হলে আমাদের স্কিল হওয়ার কোনো বিকল্প নাই। আমাদের এনি হাউ স্কিল হতে হবে। এটা যদি আপনাদের কাছে লেন্দি প্রসেস মনে হয়, সেখানে আরো বিকল্প অপশন আছে। সেটা হচ্ছে আপনারা ওই ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে এটা আপনারা করতে পারেন। সেক্ষেত্রে যদি আপনার মনে হয় যে না এই মার্চেন্ডাইজারদের পিছনে আপনার হচ্ছে ইনভেস্ট হচ্ছে, তাদের ট্রেন আপ করার জন্য ইনভেস্ট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সরকার
বিকল্প অপশন রেখেছে, সেটা এনএসডি এর মাধ্যমে আমাদের পছন্দ মতো বা আপনাদের সকলের পছন্দ মতো বা আমাদের সাথে এই ইন্ডাস্ট্রির সাথে যেভাবে কারিকুলাম সেট করলে আমরা আরো ভালো করতে পারবো, সেই ধরনের কারিকুলাম সেট করে কিন্তু বিভিন্ন অকুপেশন অ্যাড করার সুযোগ আছে। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে, এনএসডি কিন্তু অপেক্ষা করতেছে যে আপনারা গেলেই কিন্তু হচ্ছে এই ধরনের একটা অকুপেশন রেডি করে সম্পূর্ণ সরকারি অর্থায়নে কিন্তু তারাই কিন্তু ট্রেনিং এর ব্যবস্থা করবে। জাস্ট একটা উদ্যোগ নেওয়ার ব্যাপার আছে, শুধু আপনারা যদি একটু এগিয়ে আসেন, সবাই মিলে যদি আমরা এগিয়ে আসি, আমার মনে হয় যে এই সেক্টরটাকে আমরা আসলে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ। চমৎকার কথা বলছেন দিলু ভাই। আসলেই দেখেন, আমরা আসলে যেই সেশনগুলো, যে প্যানেল ডিসকাশনগুলো আমরা আয়োজন করেছিলাম, যদি আমরা চাই তাহলে কিন্তু এই এক একটা সেশন দিয়ে ডে লং কোর্স করা যাবে, এক একটা সেশন নিয়ে 4 দিনের ওয়ার্কশপ করা যাবে। রাইট। সো আমরা আসলে চেষ্টা করছিলাম যে কি এসেন্স যেগুলো আছে, যেগুলো আসলে না হলেই না, সেই কোশ্চেনগুলো এনে আমাদের গেস্ট যারা ছিলেন প্যানেল ডিসকাশনে তাদের কাছ থেকে ইম্প্যাক্টফুল এবং এসেনশিয়াল অ্যান্সারগুলো নিয়ে আসার জন্য। তো এই জিনিসগুলো আসলে আমরা যতটুকু জানতে পেরেছি আমাদের সামিট থেকে, আমি বিশ্বাস করি যদি আপনারা প্রত্যেকটা সেশন থেকে অ্যাটলিস্ট একটা করে কি টেক ওয়ে নিয়ে যদি নিজেদের স্কিলটা ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করেন, অবশ্যই আপনাদের ভবিষ্যৎটা অনেক চমৎকার হবে, অবশ্যই আপনারা অনেক লাভবান হবেন। আমরা তো সারাদিনের প্রোগ্রামে আসলে যেই পরিমাণ অ্যামাউন্টটা আপনাদের থেকে নিয়েছি, আমি বিশ্বাস করি তার থেকে আরো 1000 গুণ বেশি আপনাদেরকে দিয়েছি, আলহামদুলিল্লাহ। এবং আমরা এই যে আমাদের সকাল 9টা থেকে আমরা এই 7টা পর্যন্ত আমরা যে দাঁড়িয়েছিলাম, আমরা যারা হোস্টের দায়িত্বে ছিলাম, আমরা কিন্তু প্রত্যেকটা অডিয়েন্সের আই কন্ট্যাক্ট করতে পেরেছি, এবং আমরা দেখেছি তাদের ভিতরে সেই জানার যে আগ্রহটা, জানার যে মানে একটা তৃষ্ণা, স্পৃহা নতুন করে এটা খুলে গেছে। এবং আমার কাছে অনেকে বলছে যে ভাই সত্যি আপনাদের এই আয়োজনটা চমৎকার হয়েছে। তো এই যে পার্সনগুলো আসলে, মানুষ কিন্তু আমাদের শেখার জন্য আমরা উদ্গ্রীব, কিন্তু আমাদের সেই সুযোগগুলো নাই। সুযোগগুলো কে দিবে? দেখেন, একটা চায়নাতে যে কোম্পানিগুলো আছে, আমার বেশ কিছু চাইনিজ কলিগ আছে যাদের সাথে আমি কাজ করতেছি, ওরা এক একটা কোম্পানিতে 10 ইয়ার্স 20 ইয়ার্স প্লাস। রাইট। যতক্ষণ পর্যন্ত কোম্পানি বন্ধ না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত সেই এমপ্লয়ি বুড়ো না হচ্ছে, তারা কিন্তু সেখানেই আছে, সুইচ করতেছে না। কিন্তু কেন? বিকজ কোম্পানি তাদেরকে ভ্যালু দিচ্ছে। ওদের টাইমিংগুলো, ওদের অর্গানোগ্রামগুলো, ওদের ওয়ার্কিং এনভায়রনমেন্টগুলো এমন চমৎকারভাবে সাজানো, ইভেন এটা ফলো করে ওদের প্রত্যেকটা কোম্পানি। আমাদের যেমন কিছু ভালো ভালো কোম্পানিতে আছে, তারা স্কিল ডেভেলপমেন্টে কাজ করতেছে, খুব হাতে গোনা কয়েকটা, ওয়ার্কিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিচ্ছে, কথা বলার একটা স্বাধীনতা তৈরি করে দিচ্ছে, মান্থলি একটা আউটিং এর ব্যবস্থা করে দিচ্ছে, কিছু স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং এর ব্যবস্থা করে দিচ্ছে, ইনডোর গেমস এর ব্যবস্থা করে দিচ্ছে, খুব হাতে গোনা কয়েকটা কোম্পানি। সো এইটা যদি প্রত্যেকটা কোম্পানি যদি তৈরি করতে পারতো এমন একটা ফান্ড, দেখেন সবাই কিন্তু এক্সপোর্ট করতেছে, প্রফিট কিন্তু সবাই করতেছে, কেউ নিয়ে যাচ্ছে দেশের বাইরে, কেউ দেশের ম্যান পাওয়ারটাকে স্কিল করার জন্য কাজে লাগাচ্ছে। এই পার্থক্যটা এখানেই। তারা যদি সবকিছুকে ব্যালেন্স করে চাইনিজরা এই পজিশনে আসতে পারে, আমরা পারবো না কেন? তাদের ব্রেন আমাদের ব্রেন কি আলাদা? তাদের কি হাত 4টা? তাদের কি মানে চোখ কি আরো কপালে 2টা এডিশনাল দিছে আল্লাহ? তারা পারলে আমরা কেন পারতেছি না? অফকোর্স উই ক্যান। সো ওই যে রিদমটা, ওই যে ওয়ার্কিং এর সাথে লাইফের যে ব্যালেন্সটা, ওইটা তারা যেভাবে অর্গানাইজ করছে, ওইভাবে যদি আমরা করতে পারি, তাহলে আমিও বিশ্বাস করি আমরা চায়না থেকে আরো সামনে আগায় যাব ইনশাআল্লাহ। কারণ আমাদের ভিতরে উদ্যম আছে, আমাদের ভিতরে চেষ্টা আছে, কিন্তু আমাদের সুযোগটা কম, সুযোগটা নাই। সো আমি প্রত্যেকটা কোম্পানির ওনার যারা আমাদের সাথে আজকে দেখতেছেন, এবং যারা যেসব কোম্পানির এইচআর এবং ওয়েলফেয়ার সাথে কানেক্টেড যারা আছে আমাদের সাথে এখানে আজকে আমাদের প্রোগ্রাম দেখতেছেন, আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব, প্লিজ এমন একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট তৈরি করেন যাতে এমপ্লয়ি এসে বলবে যে না, আমি এই কোম্পানি ছেড়ে আর যাবো না। ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আমাদের আগামী বাংলাদেশ, আগামীর আরএমজি এমন একটা এনভায়রনমেন্টের একটা আরএমজি, একটা প্রফেশনে একটা স্পেস তৈরি করবে
যাতে বাংলাদেশে অন্যান্য প্রাইভেট সেকশনে যত জব আছে সবার থেকে এই আরএমজি সেক্টরের জবটা একটা মডেল হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি একটু অ্যাড করি এখানে, সেটা হচ্ছে আরএমজি সেক্টরে ৪৫ বছরের বেশি পার হয়ে গেছে, এখনো আমরা বিদেশি নির্ভরতা কমাতে পারিনি। ঠিক আছে, এটা আমাদের জন্য একটা লজ্জাজনক ব্যাপার। এর মেইন এটা যেমন আমাদের সরকারের যেমন পলিসি সমস্যা ছিল, তেমনি আমাদের কারিকুলামের সমস্যা ছিল, যেমন আমাদের নিজেদেরও যেমন সমস্যা ছিল, পাশাপাশি যারা হচ্ছে ওনার আছেন, ফ্যাক্টরি বাইং হাউস ওনার আছেন, তাদেরও সমস্যা আছে। এখন পর্যন্ত দেখেন, আমরা সবাই জানি যে আমরা প্রেজেন্টেশনে দুর্বল, আমরা ইংলিশে দুর্বল, আমরা লিডারশিপে দুর্বল, আমরা সবাই জানি দুর্বল। কিন্তু এটা সমাধানের জন্য কে কাজ করেছে, কবে কাজ করেছে, কখন কাজ করছে, কতটুকু কাজ করেছে, এইটা নিয়ে কেউ কাজ করে না, কেউ কাজ করে না। শুধু সবাই জানে যে আমরা ইংলিশে দুর্বল, প্রেজেন্টেশনে দুর্বল, মানে শেষ, এদের দিয়ে হবে না, আমরা বিদেশি হায়ার করে নিয়ে আসতেছি। এটা তো আমি মনে করি যারা এই ধরনের চিন্তা ভাবনা যে বাংলাদেশি পিপল দুর্বল, যে আমি বিদেশি নিয়ে আসতেছি, এটা তার জন্য লজ্জা, নিঃসন্দেহে লজ্জাজনক তার জন্য। কেন আপনি উদ্যোগ নিয়ে তাকে সবল করতেছেন না কেন? কেউ কি মায়ের পেট থেকে কাজ শিখে আসবে? সুযোগ তৈরি করে দিতে হবে, বিভিন্ন অপশন তৈরি করে দিতে হবে। যদি আপনারা অপশন তৈরি করে দেন, তাহলে কেবল মানে আমরা স্বাবলম্বী হতে পারবো বা আমরা স্কিল হতে পারবো। রাইট। এই ক্ষেত্রে আমি বায়লার প্রেসিডেন্ট আবরার হোসেন সায়েম স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আর স্যার, যদি আপনি আমাদের এই প্রোগ্রামটা শুনে থাকেন, আপনার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। স্যার, অনেক দেরি হলো, আপনার মাধ্যমে, আপনার সংগঠনের মাধ্যমে একটা উদ্যোগ নিয়েছেন। আমি এবং মুরসালিন ভাইয়ের একটা মিটিং করার সুযোগ হয়েছে, যে আমাদের লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট করার জন্য স্যার এক যুগান্তকারী কিছু একটা কোর্স নিয়ে আসতেছে। এটা আমরা প্রফেশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে শুরু করব ইনশাআল্লাহ। আমরা স্যারের প্রস্তাব অনুযায়ী আগামী মাস থেকে হয়তো শুরু করতে পারবো। সেটা বায়ারদের এন্ডিং থেকে কিভাবে মার্কেটিং করতে হয়, কিভাবে লিডারশিপ, বায়াররা কিভাবে আমাদের ট্রিট করে, এবং বায়ার কোন সময় কি কথা সুরেই যাতে আমরা বুঝতে পারি, সেই লিডারশিপ স্কিলটা যাতে ডেভেলপ করতে পারি, সেই একটা উদ্যোগ বায়লা নিতে যাচ্ছে। আমরা তাদের সাপোর্টিং পার্টনার হিসাবে থাকবো ইনশাল্লাহ। আমার মনে হয় এই ধরনের কিছু উদ্যোগ যদি আরো আজ থেকে 20 বছর আগে নেওয়া হতো, তাহলে এখনো আমরা মানে বিদেশি নির্ভরতা থাকতে হতো না। দিবে, মাঝখানে আমি একটু ইন্টারাপ্ট করতে চাই, আপনি একটু আমাদের দর্শকদেরকে বলবেন ওখানে ট্রেনার কারা থাকবে? আচ্ছা, স্যার কিন্তু আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন। স্যার এখানে মানে সবার জন্য একটা গুড নিউজ হচ্ছে, সেখানে ট্রেনার হিসাবে থাকবেন যারা হচ্ছে মানে সেকেন্ড জেনারেশন, মানে মালিকরা তো একটু সিনিয়র জেনারেশন, ফার্স্ট জেনারেশন, তার পরের জেনারেশন যারা আছে, যারা ইউরোপ আমেরিকা থেকে পড়াশোনা করে আসছে লিডারশিপের উপরে, এবং ভারতের মেন্টালিটি মানে দীর্ঘ সময় ধরে তারা দেখে আসছে, তারাই আমাদের এখানে ট্রেনার হিসাবে থাকবে। এবং সবাই যারা ইয়াং এন্ড ট্যালেন্টেড ট্রেনার হিসাবে থাকবেন। আশা করি আমাদের এই প্রোগ্রামটা অনেক বেশি আরএমজি সেক্টরের জন্য অনেক বড় ভূমিকা নিয়ে আসবে। আরেকটা ব্যাপার, আমি এই প্রোগ্রামের মাধ্যমে এনএসডি এর যদি কেউ শুনে থাকেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা তো জানেন যে আমাদের প্রবলেম আছে, সেটা হচ্ছে আমরা ইংলিশে দুর্বল। সেক্ষেত্রে আপনারা যদি মানে এইটা নিয়ে যদি একটু কাজ করেন, মানে ফুল ইংরেজি শেখানোর কোনো প্রয়োজন নাই। আমরা যারা কর্পোরেট লাইফে আছি, আমাদের ফুল ইংরেজি শেখার কোনো প্রয়োজন নাই। আমরা কেউ বিসিএস ক্যাডার হব না, ঠিক আছে? আমরা আইএলটিএস দিয়ে বিদেশ যাব না। আমাদের দরকার কর্পোরেট লাইফে যে ইংলিশগুলো প্রয়োজন, শুধু সেগুলো ফোকাস করে একটা কোর্স বের করা যায় কিনা। সেক্ষেত্রে এই সেক্টরের ইন্ডাস্ট্রি এক্সপার্ট যারা আছে, আপনারা তাদের হেল্প নিতে পারেন। আপনারা যদি চান, আমরাও আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। এইটা মনে হয় গার্মেন্ট সেক্টরে মানে একটা মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য একটা কোর্স হতে পারে। সেটা হচ্ছে যেই মানে আমাদের কমিউনিকেশন স্কিল বা প্রেজেন্টেশন বা বায়ারদের সাথে ডিল করার জন্য, কাস্টমারের সাথে ডিল করার জন্য যেই ইংলিশগুলো প্রয়োজন, এটা বুড়ি ইংলিশের প্রয়োজন পড়ে না। বেসিক কিছু গ্রামার, কিছু ভোকাবুলারি, কিছু ফ্রেজ, এগুলো নিয়ে একটা যদি আমরা একটা যদি অকুপেশন সাজাইতে পারি, আমার মনে হয় এটা অনেক ইফেক্টিভ হবে।
তো এনএসডিএফ কেউ যদি থাকেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে দয়া করে এই বিষয়ে যদি কোনো একটা পদক্ষেপ গ্রহণ করেন, আমার মনে হয় সরকার যে কোটি কোটি টাকা স্কিল ডেভেলপমেন্টের জন্য ইনভেস্ট করতেছে সেটা অনেক বেশি ইফেক্টিভ হবে। আচ্ছা মুরসালিম ভাই, আমাদের নেক্সট ধাপে আমরা কোন দিকে যেতে পারি? প্রশ্ন উত্তর পর্বে চলে যাব দর্শকদের, নাকি আরো কিছু অ্যাড করা যায় এখানে? আমাদের আসলে মনের ভিতরে কথা অনেক, যতই বলতেছি শেষ হচ্ছে না, ঠিক আছে। তারপরে যেহেতু সবাই সারাদিন কাজ করে একটু টায়ার্ড, আই হোপ আপনারা সবাই অনেক এনজয় করতেছেন। সো যদি এনজয় করে থাকেন তাহলে আমরা আরও অনেক ইন্টারেস্টিং টপিক নিয়ে সামনে আগাবো। আর যদি মনে হয় যে না উই নিড টু ক্লোজ দ্য প্রোগ্রাম আর্লি, দেন আমরা কোশ্চেন অ্যান্সার সেশন নিয়ে শেষ করব। আমরা দর্শকদের কাছ থেকে কিছু কমেন্টস চাচ্ছি যে আপনারা আসলে কী চান, আমরা আরও বেশি গল্প করব নাকি কোশ্চেন অ্যান্সার সেশনে যাব। দর্শকদের মনে হয় ইতিমধ্যে বেশ কিছু কমেন্টস আছে, আমরা মনে হয় দুই একটা কমেন্টস নিতে পারি, কয়েকটা comments। দর্শকের পাশাপাশি সেমিনারে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো আসবে, সেগুলো আমাদের আসলে তাদের তো অধিকার আছে এগুলো শোনা, বা তারাও তো একটা বড় আশা নিয়ে আমাদের কাছে প্রশ্ন করেছিল, এগুলো আমাদের ফোকাস দেওয়া উচিত। আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত, আমাদের আসলে অনেকগুলো কোশ্চেন ছিল কিন্তু আমরা আসলে সময়ের কাছে সীমাবদ্ধ ছিলাম। সময়ের কাছে সীমাবদ্ধ থাকার কারণে যেহেতু আমাদের একটা টার্গেট লাইন ছিল যে আমাদেরকে সন্ধ্যা 7:30টার ভিতরে প্রোগ্রামটা শেষ করতে হবে, বিকজ এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছে, ঢাকার বাইরে থেকে অনেকে আসছিলেন, অনেকে ফ্যামিলি নিয়েও আসছিলেন। সো তাদের প্রতি সকলের প্রতি রেসপেক্ট রেখে আমাদেরকে আসলে সেই কোশ্চেনগুলো আমরা দিতে পারি নাই, যেগুলো খুব বেশি ইফেক্টিভ এবং ইম্প্যাক্টফুল মনে হয়েছিল শুধুমাত্র সেগুলোই আমরা ডেলিভার করেছি। বাট আপনাদের প্রত্যেকটা প্রশ্ন আমাদের কাছে খুবই সযত্নে, আপনাদের কারো কোশ্চেনে কিন্তু আমরা ফেলে দেই নেই, সবগুলোকে অনেক যত্ন করে উই প্রিজার্ভ দ্যাট। এখান থেকে আজকে আমরা কিছু সিলেক্টেড কোশ্চেন অ্যান্সার আলোচনা করব, পরবর্তী সুযোগ পেলে ইনশাআল্লাহ সবগুলোই 1-to-1 আমরা টাস্ক করার চেষ্টা করব, যাতে একটি শিশু বাদ না যায় আর কি, ঠিক আছে। আচ্ছা আমরা কিছু কমেন্টস নিতে পারি কি? দেখেন আমাদের অনেক অডিয়েন্স বেশ কিছু কমেন্টস করেছে। হ্যাঁ, আমরা কয়েকটা কমেন্টস পেয়েছি, তার মধ্যে একজন কমেন্টস করছেন জাবির মৃদুল ভাই। তিনি বলেছেন ট্রেনি হিসাবে সুযোগ খুব কম কেন? সবাই এক্সপিরিয়েন্স চায়, ফ্রেশার হলে অন্য কোনো পজিশনে কাজ শুরু করতে পারি, সুযোগ পাবো কোথায় আর কিভাবে? এই বিষয়ে যদি আমাদের নাইমুল ভাইকার কোনো দিক নির্দেশনা দেন। চমৎকার একটা প্রশ্ন। দেখেন আসলে আমাদের সুযোগ কমে যাওয়ার একটা কারণ আছে জানেন। আমাদের ফ্রেশার হিসেবে বিভিন্ন জায়গাতে দেখা যায় যে আপনার যদি একটা লবিং, আসলে অনেস্টলি বলতে যে একটা লবিং চলে, যেমন একটা কোম্পানিতে বেশ কিছু ইন্টার্নশিপ নেবে, সো ওইখানে ওই কোম্পানির যেখানে দেখা যাচ্ছে যদি আপনার বুটেক্সে কোনো কোরাম থাকে তারা বুটেক্স স্টুডেন্টটাকে ফার্স্টে প্রেফার করে, যদি বিউএফটি ইউনিভার্সিটি কোরাম থাকে তারা বিউএফটি ইউনিভার্সিটির স্টুডেন্টটাকে প্রেফার করে, যদি আপনার শান্তমরিয়াম ইউনিভার্সিটির কোনো কোরাম থাকে তারা ওই ইউনিভার্সিটি স্টুডেন্টটাকে আগে প্রেফার করে। বাট অনেস্টলি স্পিকিং হচ্ছে এখন বড় বড় কোম্পানিগুলো ওরা সবার জন্য ওপেন করে রাখছে। সো এখানে আসলে বেশ কিছু জিনিস কাজ করে। আপনি ফ্রেশার হিসেবে যখন আপনি অ্যাপ্লাই করতেছেন তখন আসলে আপনার সিভিটা কেমন, আমি আপনাকে কেন আমার এখানে নেব যদি আপনার এন্ড থেকে আমি কিছু না পাই। সো আপনি কিভাবে বুঝবো যে আপনার কাছে কিছু আছে? সো একটা কথা বলা হয় যে আগে দর্শনধারী পরে গুণ বিচারী। সো যেমন এই কাপটা সুন্দর, কেন সুন্দর? কাপটা কালারটা হচ্ছে হোয়াইট এবং এটার ভিতরে সুন্দর একটা ব্লু কালারের লোগো আছে। যদি এখানে কাপটা যদি এখানে সুন্দর এত চমৎকার হোয়াইটটার ভিতরে যদি কিছু কলমের দাগ থাকতো, কালিমা থাকতো বা চমৎকার না থাকতো, হিবিজিবি না থাকতো, তাহলে কিন্তু এই কাপটা এখানে টেবিলে স্থান পেত না। সো আমরা যখন 5টা জিনিস থেকে নিজেদের পছন্দের জিনিসটা বেছে নেই, আগে দেখি যে সেটা আসলে কতটুকু সুন্দর। সো ফ্রেশার হিসেবে আমাদের বেশিরভাগ দেখেন অনেকে কিন্তু ফ্রেশার হিসেবে শুরু করতেছে, ফ্রেশার হিসেবে কিন্তু অনেকে ট্রেনি হিসেবে যারা অনেকে শুরু করতেছে তারা কিন্তু চান্স পাচ্ছে। 10 জনের ভিতরে কিন্তু 5 জন হলে কোম্পানি যে রিকোয়ারমেন্ট অনুযায়ী সে 5 জন কোম্পানি নিচ্ছে, তাহলে ওই 5 জনের ভিতরে কি এমন গুণাবলী আছে যেটা বাকি 5 জনের ভিতরে নাই? সো এটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে আসলে আমাদের সিভিটা কতটুকু আমরা পারফেক্টলি গুছিয়ে সাজিয়ে গুছিয়ে ম্যানেজমেন্টের কাছে প্রেজেন্ট করেছি, কতটা সুন্দর করে নিজেকে তৈরি করেছি ইন্টারভিউর জন্য। তো এখানে আসলে কিছু স্কিল গ্যাপ আছে যাদের কারণে অনেক ফ্রেশাররা তাদের চাহিদা অনুযায়ী মার্কেট থেকে আসলে তাদের ডিমান্ড অনুযায়ী সঠিক জায়গাটা পাচ্ছে না, এবং সেই স্কিলের সেই গ্যাপগুলো নিয়ে কিন্তু অলরেডি আমরা পিএমআই আমরা কাজ করতেছি। আমরা কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি আমরা মুভ করতেছি। আমাদের ক্যাম্পাস অ্যাম্বাসেডরের একটা, আপনারা নিশ্চয়ই জানেন যারা ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে এখনো যারা আছে তাদের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ক্যাম্পাসে যাচ্ছি, ওই ফ্রেশারদের ওই ল্যাকিংসগুলো নিয়ে আমরা কাজ করতেছি। ইভেন আমাদের বেশ কিছু প্রোগ্রামও আমরা অ্যারেঞ্জ করেছি, বেশ কিছু ট্রেনিংও আমরা অ্যারেঞ্জ করেছি যাতে করে ওই ল্যাকিংসগুলো নিয়ে কাজ করা যায়। সো ওই অ্যাজ এ ফ্রেশার হিসেবে আপনি ছিটকে পড়েছেন তার মানে এই না যে ফ্রেশার হিসেবে কাজ
করতে পারতেছে না। কোম্পানিতে কিন্তু অলরেডি তারা ফ্রেশার নিচ্ছে, যে পাচ্ছে সে কেন পাচ্ছে, যে পাচ্ছে না সে কেন পাচ্ছে না, আমি কেন পাচ্ছি না। আমাকে নিজেকে নিয়ে আগে আসলে জাস্টিফিকেশন করতে হবে যে আমার ভিতরে ল্যাকিংসটা কোথায়। এই পয়েন্টে আমি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই, এটা ভেরি রিসেন্ট, একেবারে গরম গরম, জাস্ট 2 দিন আগের। আচ্ছা ঠিক আছে, সেটা হলো বাংলাদেশে, আমি ইউনিভার্সিটির নাম বলবো না, বাংলাদেশের টপ ইউনিভার্সিটির একজন ফ্রেশ গ্র্যাজুয়েট, তা সেই ইন্টারভিউ বোর্ডে ফেস করার আগের দিন আমাকে নক করছিল যে মোরসালিন ভাই আপনি তো আমাকে একটু গাইড করেন যে কীভাবে আসলে ইন্টারভিউ ফেস করার জন্য আমার প্রিপারেশন নেওয়া উচিত। তো তখন আমি কয়েকটা পয়েন্ট তাকে বলেছিলাম, সেটা হলো তুমি আসলে ইন্ডাস্ট্রি এক্সপোজার রিলেটেড কী কী কাজ করছো। তা সে প্রথমে অ্যান্সার দিল আমাদের তো আসলে কিছুই পড়ে নাই। মানে প্রথম সমস্যা হলো আমরা আসলে কী পড়ছি সেটা নিজেরাই রিয়েলাইজ করতে পারি না। তখন বললাম তুমি কি কোনো কোনো ফ্যাক্টরি দেখেছো? হ্যাঁ গেছি। ঠিক আছে, স্পিনিং ফ্যাক্টরি থেকে হ্যাঁ গেছি, ডাইং ফ্যাক্টরি গেছি। তাহলে তুমি বলো তুমি ডাইংয়ের কী কী জিনিস শিখলা, কী কী দেখলা, কী কী অ্যাসাইনমেন্ট করলা। ঠিক আছে, এগুলো একটা লিস্ট ডাউন করো। এরকম 4-5টা লিস্ট ডাউন থেকে করতে বললাম, ফোনে ফোনে প্রায় মোর দ্যান হাফ অ্যান আওয়ার আমরা ডিসকাস করছি। পরবর্তীতে সে দেখলো যে সে তো অনেক কিছু আসলে শিখছে, তা সে যে আসলে অনেক কিছু শিখছে এই জিনিসটাই সে বুঝতে পারতেছে না। ঠিক আছে, তো তখন যখন সে দেখলো যে হ্যাঁ আমি তো এইটার উপর অ্যাসাইনমেন্ট করছি, আমি তো এইটার উপর কাজ করছি, আমি তো এই কনভার্সন শিখছি, এই কস্টিং শিখছি। যে ইন্টারভিউ গেছিলো সেটা একটা আউটার ফ্যাক্টরি ছিল। সো আউটার অনেক ফ্যাক্টরি সম্পর্কে, ফেব্রিক সম্পর্কে আমি বললাম হ্যাঁ এগুলো তো টুকটাক আমি শিখছি, যেগুলো সে জানে না সেগুলো সম্পর্কে আমি মোটামুটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি। এটা বলার মেইন উদ্দেশ্য হলো আমরা যারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে অথবা বিভিন্ন ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিয়ে বেরোচ্ছি, আমরা আসলে কী শিখে বেরোচ্ছি সেটা প্রপার ওয়েতে আমরা ট্রান্সফার করতে পারি না ইন্টারভিউ বোর্ডে। ইন্টারভিউ বোর্ডে যখন জিজ্ঞেস করা হয় তখন আমরা বলতেই পারি না যে আমরা কি শিখলাম। তো সেই ইন্টারভিউ পরে আমার সাথে আবার শেয়ার করছে যে ভাইয়া আপনার এই টিক্সটা আমার অনেক কাজে লাগছে। আমি ইন্টারভিউ বোর্ডে যখন আমি কী কী জিনিস শিখলাম এগুলো যখন শেয়ার করলাম, ইন্টারভিউরা খুবই খুশি হয়েছে। ঠিক আছে, তাকে অনেক খুশি হয়ে তাকে অলরেডি কনফার্ম করে দিচ্ছে, ওখানে রিসেন্টলি জয়েন করবে। সেটা বলার উদ্দেশ্য হলো যারা ফ্রেশার আছেন তারা আসলে ভয় পাবেন না আমি আসলে কিছু জানি না, কিছু বুঝি না, কিছু শিখি নাই। আপনি নিজের স্ট্রেংথগুলো খুঁজে খুঁজে বের করেন যে আপনি কী কী জিনিস শিখলেন, আপনি ফাইবার নিয়ে কী কী শিখলেন, নিটিং ডাইং কী শিখলেন। ঠিক আছে, কোন কোন ফেব্রিক সম্পর্কে ভালো জানা আছে সেগুলো আপনি শিখেন। আরেকটা পয়েন্ট আমি এটার সঙ্গে অ্যাড করবো, এখানে অলরেডি আমাদের একজন কোশ্চেন করছিলেন যে অনেক কোম্পানি কেন নিট ওভেন এগুলো উল্লেখ করে দিয়ে সার্কুলার দেয়। ঠিক আছে, এখন এটার জন্য আমি আপনি যে কোশ্চেনটা করছেন তাকে আমি কোশ্চেন করতে চাই, আপনি যদি একটা নিট ফ্যাক্টরির মালিক হন তা আপনি কি ওভেন এক্সপার্ট লোককে নেবেন? না না, কখনোই না। ডেফিনেটলি নেবেন না, ঠিক না? সো যে মালিক সে তো যেই পার্টে এক্সপার্ট ওই পার্টে লোকই নিবে। এক্স্যাক্টলি। সো এই ধরনের কোশ্চেন করা থেকে আসলে আমাদেরকে বিরত হওয়া উচিত। ঠিক আছে, আমি যেটা বলবো সেটা হলো একটা সিবি বানায় সব জায়গায় গণহারে দেওয়া বন্ধ করে দেন। যেটা নিটের এক্সপার্টের জন্য একটা সিবি তৈরি করেন, ওভেন এক্সপার্টের জন্য একটা সিবি তৈরি করেন, লিঞ্জার এক্সপার্টের জন্য একটা সিবি তৈরি করেন, আউটারের জন্য একটা সিবি তৈরি করেন। যখন যেই কোম্পানি যেই সিবিটা চায় সেটা দেন এবং সেখানে ইন্টারভিউতে ফেস করার আগে সেই সম্পর্কে ডিটেলস জেনে যান। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটু অ্যাড করি। ওই ভাইয়ের প্রশ্ন ছিল যে ফ্রেশাররা কেন ডাক পাচ্ছেন না ইন্টারভিউতে, এই রিলেটেড না? না মানে ওইখানে ছিল যেটা, সেটা হলো আমরা অনেক সময় আমরা যে কি জানি সেটাই বুঝি না। ভাইয়ের প্রশ্ন কি ছিল? ওটা ছিল নিট ওভেনকে কেন আলাদা করে উল্লেখ করতেছে। আগে নাইমুল ভাই যেটা নিয়ে আনসার দিল। ফ্রেশাররা কেন সুযোগ পায় না? আচ্ছা, ওটা কি ছিল? আমি লেটেস্ট একটা কোশ্চেন আছে রিলেটেড বলি, আমি কমেন্টস আসছে, কমেন্টস। এটার সাথে আমি একটু অ্যাড না করলেই না। আচ্ছা, বলতে দেন ভাই, যেটা চায় বলতে সেটা বলবেই। আচ্ছা, না এটা বল, না না, অবশ্যই, না না, ডেফিনেটলি। ভালো লাগবে না। সেদিনও দিউ হয় অনেক না বাট আমি দুই ভাগে একটু থামাবো এই কারণে এটার সঙ্গে রিলেটেড আরেকটা কমেন্টস আসছে, আপনি দুইটাকে ব্লেন্ড করে বলতে পারবেন। আমি কমেন্টসটা বলবো আপনার জন্য। আচ্ছা, সেটা হলো আমাদের জাবির মৃদুল ভাই আরেকটা কোশ্চেন করছিলেন যে গ্রাজুয়েশন শেষ করে গার্মেন্টস সেক্টরে ফ্রেশার হিসাবে কোন পজিশনে সুযোগ পেতে পারি। সো ওইটা দুটো একসঙ্গে আপনি ক্যান অ্যান্সার। ওই ফার্স্ট ভাইয়ের প্রশ্ন ছিল যে আসলে আমরা মানে ফ্রেশাররা এত মানে সুযোগ পাচ্ছি না কেন, মানে আমাদের জবের অপরচুনিটি কেমন আছে বা কিভাবে, এখানে তো সব এক্সপিরিয়েন্স আছে, তাহলে আমরা ফ্রেশাররা কিভাবে আবার এক্সপিরিয়েন্স হবো আমাদের জবের সুযোগ না দিলে। ঠিক আছে, তো এই প্রশ্নের সুন্দর উত্তর নাইমুল আলম ভাই এবং মুরসালিন ভাই অলরেডি দিয়েছে। ভাইদের সাথে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে বর্তমান বাস্তবতাটা কি হচ্ছে। বর্তমানের বাস্তবতাটা হচ্ছে বিশেষ করে করোনার পর থেকে অনেক কোম্পানি কিন্তু বন্ধ হয়ে গেছে এবং দিন দিন কোম্পানি বন্ধ হচ্ছে, নতুন কোম্পানি খুব কম ওপেন হচ্ছে। তো ওই সকল কোম্পানিতে যেই মার্চেন্ডাইজার গুলো ছিল তারা কিন্তু অনেকেই জবলেস হয়ে পড়ছে। ঠিক আছে, তো যারা সিনিয়র মার্চেন্ডাইজার আছে
তারা কিন্তু প্রমোশন পাচ্ছে না, বা যারা ম্যানেজার ছিল তারাও যদি জব ছাড়া হয়ে যায় তারা কিন্তু সেই সেম পজিশনে বা তার উপরে পজিশনে খুব কম সংখ্যক লোক যেতে পারছে। তো তারা কিন্তু যখন এই সুযোগ পাচ্ছে না ঢাকা শহরে বা নিজে সার্ভাইভ করার জন্য, কিন্তু তারা লোয়ার পজিশন হলেও, যেমন ধরেন সিনিয়র মার্চেন্ডাইজার, সে মার্চেন্ডাইজার পজিশন হলেও কিন্তু চিন্তা করতেছে যে না আমি আসলে টিকে থাকি, পরবর্তীতে সুযোগ পেলে চেঞ্জ করব। তো এই ব্যাপারটা যে আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি ঘটনা কি হচ্ছে, যারা সিনিয়র মার্চেন্ডাইজার তারা মার্চেন্ডাইজারের পজিশন হোল্ড করতেছে, যারা মার্চেন্ডাইজার তারা অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার পজিশনে, এভাবে করতে করতে কিন্তু একবার যারা মানে পরিস্থিতি এরকম হইছে যে ফ্রেশার লেভেলে ফ্রেশার বেতনে কিন্তু মানে 2-3 বছরের এক্সপিরিয়েন্স মার্চেন্ডাইজার পাচ্ছে। তো এখানে মানে ফ্রেশাররা ঢোকার সুযোগ অপরচুনিটি কম আসতেছে, আর যা যা অল্প কিছু অপরচুনিটি আসতেছে সেটা কিন্তু হচ্ছে আপনার রেফারেন্সের মাধ্যমে হচ্ছে। তো আপনাকে শিখতে হবে এনিহাও, বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটালি আপনার অনেক উপায় আছে, মার্চেন্ডাইজিং শেখার জন্য অনেক উপায় আছে। আপনি গুগলে সার্চ করে শিখতে পারেন, লিঙ্কডইনে শিখতে পারবেন, বিশেষ করে ইউটিউব চ্যানেল থেকে আপনি প্রচুর মার্চেন্ডাইজিং রিলেটেড ভিডিও পাবেন, সেগুলো থেকে শিখতে পারবেন। আপনাকে এনিহাও আপনাকে শিখতে হবে, বা যে কোনো একটা ভালো ট্রেনিং ইনস্টিটিউট থেকে আপনি মার্চেন্ডাইজিং রিলেটেড ট্রেনিং নিতে পারেন। এনিহাও আপনাকে শিখে যেতে হবে, কারণ আপনার যে কম্পিটিটর যারা আছেন তারা কিন্তু জানে, তারা কিন্তু 1-2 বছর এক্সপিরিয়েন্স আছে, তারা কিন্তু আপনার জায়গাটা হোল্ড করে আছে, বা তারাই কিন্তু ওই জায়গায় অ্যাপ্লাই করতেছে, কারণ মানে জবের সংকট থাকার কারণে কিন্তু তারাই কিন্তু ওই সব পজিশন অ্যাপ্লাই করতেছে বা ধরে রাখার চেষ্টা করতেছে। তো আপনাকে কম্পিটিশন করতে হবে তাদের সাথে, তো নিজেকে ওইভাবে আপনাকে প্রস্তুত হতে হবে। আপনাকে ধৈর্য ধরে ভিডিওগুলো দেখে, ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনি শিখতে পারেন, নোট করে করে ক্লাসে যেভাবে করে ওইভাবে করে করে শিখতে পারেন, ঠিক আছে। পাশাপাশি যদি সুযোগ থাকে আপনি মার্চেন্ডাইজিং রিলেটেড কোর্স করতে পারেন। আর প্রফেশনাল নেটওয়ার্কটা অনেক বেশি জরুরি, নেটওয়ার্কিং করতে পারেন। নেটওয়ার্কিং ছাড়া তো আপনি যে জবগুলো রেফারেন্স হয় সেই রেফারেন্স তো আপনি পাবেন না, যদি আপনার হচ্ছে শক্তিশালী মামু খালু না থাকে। তো আপনাকে রেফারেন্সের মাধ্যমে যেতে হবে, যেহেতু এটা আমাদের কালচার। আর হচ্ছে মার্চেন্ডাইজিংটা একটা মানে পুরো সেন্সিটিভ জায়গা, তো সবাই চায় একটা পরিচিত ভালো মার্চেন্ডাইজার নিয়োগ করতে। তো আপনাদের এইভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। ধন্যবাদ। মুরসালিন ভাই, হতাশ না? না, হতাশ কি নিয়ে হবো, আমাদের এরকম একটা স্বামীদের পর তো হতাশ হওয়ার কোনো সুযোগই নাই। আচ্ছা, ঠিক আছে, কি নিয়ে চিন্তিত মনে হচ্ছিল? সেটা হলো আজকে সকাল থেকে আমি একটা জিনিসটা খুব চিন্তা করতেছিলাম। সেটা হলো সে একটু ডিপ থিঙ্কিং ছিল যে আমাদের মার্চেন্ডাইজিংয়ে ভালো না করার বড় অনেকগুলো কারণ আছে। তার মধ্যে আমি সংক্ষেপে বলি যে স্কিল গ্যাপের কারণে আমরা আসলে ভালো কিছু করতে পারতেছি না। সো স্কিল গ্যাপকে ওভারকাম করার জন্য আমরা যারা ট্রেনার আছি আমাদেরও তো আসলে স্কিল ডেভেলপ করা দরকার। রাইট। কারণ হলো আপনি যার সঙ্গে কথা বলতেছেন আপনার ভিতরে যদি ওই জিনিসটাকে আপনি ওন না করেন এবং ওইটার ফুল অফ এনার্জি না থাকে তাহলে কিন্তু আপনার এনার্জি প্রপারলি ট্রান্সফার হবে না। ঠিক আছে, হোয়াট আই বিলিভ ইন, যে আপনি যখন কারোর সাথে কথা বলতেছেন, আপনি কাউকে ট্রেনিং দিচ্ছেন, আপনার ভিতর থেকে কিন্তু সেটা ট্রান্সফার হতে হবে। সো ইফ আই অ্যাম কনফিউজড, আমার ট্রেনারদের যারা ট্রেনিং থাকবে তারা যখন বলবো ওরাও কনফিউশন নিয়ে বেরোবে, ওরা কিন্তু কনফিউশন নিয়ে বেরোবে না। ঠিক আছে, সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা পিএমআই এর তরফ থেকে কিন্তু আমরা আমাদের পিএমআই ট্রেনারদেরকে অনেক ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা অলরেডি করা হয়েছে। অলরেডি এনএসডিএ থেকে আমরা যে আরপিএল এর মার্চেন্টিং করানো হয়েছে, সামনে এনএসডিএ থেকে একেবারে গভর্নমেন্ট সার্টিফাইড ট্রেনার রূপান্তর দেওয়ার জন্য আমরা অনেক পয়েন্ট নিয়ে কাজ করতেছি। স্পেশালি আমারও আরও কী কী ধরনের স্কিল ডেভেলপ করা যায় সেটা নিয়ে আমি চিন্তা ভাবনা করতেছিলাম। সো আমি যেটা বলবো সবাইকে, একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু যেটা আমি দিউবেকে এখনো বলি নাই, সবার সামনে আমি বোমবাস্ট করতে চাই। আমাকে বলেন নাই? না, ভয় পাচ্ছেন? কথা আছে? ভয় পাচ্ছেন? না, ভয় পাচ্ছি না। সেটা হলো আমরা কিন্তু সামিতে সবাই দেখেছিলাম যে আমাদের সামনে কিন্তু 4-5 মেবি, রাইট, 5 কান্ট্রি ম্যানেজার ছিল। হ্যাঁ, রাইট। সো যারা ম্যানেজার আছেন বা সিনিয়র ম্যানেজার আছেন বা জিএম পজিশন পর্যন্ত আছেন, তাদের সঙ্গে যদি এই কান্ট্রি ম্যানেজার এসে কিছু কোর্স করায় দেয় যে হাউ টু বিকাম এ কান্ট্রি ম্যানেজার, একেবারে রিয়েল টাইম কোর্স, এবং সেই কান্ট্রি ম্যানেজারই আসে, তারা আপনাকে হাতে ধরে 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 শিখায় দেয় কিভাবে কান্ট্রি ম্যানেজার হওয়া যায়, সেটা কেমন হয়? চমৎকার, অস্থির হবে ভাই। দেখেন, এটা আসলে এমন একটা জিনিস আপনি যেটা বললেন, আমরা অনেকের কিন্তু ওয়াজ মাহফিলে যাই, হ্যাঁ,
কিন্তু এমন এমন অনেক বক্তারা আছে, তাদের কথা শুনলে গায়ের পশম দাঁড়ায় যায়। এক্স্যাক্টলি, তাদের কথা শুনলে চোখ দিয়ে পানি চলে আসে, রাইট। বিকজ তারা যে কথাটা বলতেছে তারা সেটার উপরে আমল করতেছে। সো এই আমলদার ব্যক্তিদের মাধ্যমে যখন মুসল্লিরা কথা শুনে, তখন কিন্তু তাদের উপরে একটা অন্যরকম ইম্প্যাক্ট আসে। এক্স্যাক্টলি। So, যখন আপনি ওই কান্ট্রি ম্যানেজারদের থেকে শিখবেন যে হাউ টু বিকাম এ কান্ট্রি ম্যানেজার, দেন ডেফিনেটলি ইউ উইল বি এ কান্ট্রি ম্যানেজার। ইনশাআল্লাহ, রাইট। সেটা 1 বছর হোক অথবা 5 বছর পরে হোক, বাট ইউ উইল বি রাইট, রাইট, এন্ড ইউ হ্যাভ টু বি, ইনশাআল্লাহ। সো চমৎকার একটা জিনিস আমি আমাদের এই লাস্ট সামিটে দেখলাম, আমাদের যে কান্ট্রি ম্যানেজাররা যারা সামিটে বসেছিল তারা কিন্তু খুব ইয়াং, এনার্জেটিক। ইয়েস। এবং ওদের দিকে যখন আমি তাকাচ্ছিলাম, আমি আসলে দেখতেছিলাম যে আমাদের নেক্সট জেনারেশন, মানে দেখেন ওরা কিন্তু যারা কান্ট্রি ম্যানেজার হিসেবে ওখানে বসে, দের ম্যাক্সিমাম দের 45, রাইট? ইয়া, 45 এর ভিতরে, তো ম্যাক্সিমাম 45। তাহলে তারা যখন 45 এর ভিতরে কান্ট্রি ম্যানেজার হয়ে যেতে পেরেছে, তো তাদের থেকে যখন আমরা শিখবো, তাহলে আমরা তো 40 এর ভিতরে কান্ট্রি ম্যানেজার হতে পারি। ইয়েস। এবং নেক্সট আপকামিং কান্ট্রি ম্যানেজার কিন্তু আমাদের ওই অডিয়েন্স ওখানে যারা ছিল 700+ এরাই হবে। এখন এদের মধ্যে যারা আসলে হতে চায় তাদেরকে আমরা এই সাকসেসফুল কান্ট্রি ম্যানেজারের মাধ্যমে ট্রেনিং করাতে চাই। এবং সেই ট্রেনিং করার জন্য তারা আসবে, এবং বায়লা থেকে যে আমাদের সেকেন্ড জেনারেশনের যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে 200+ মেম্বার্স আছে ওখানে, তাদের ভিতরে তো অনেক স্যারের আসবে ট্রেনিং দেওয়ার জন্য। সো ইনশাআল্লাহ সামনে বড় কিছু হতে যাচ্ছে। চমৎকার, এমন অনেক কিছু আসবে যা আসলে যেটা আমরা কেউ আগে কখনো কল্পনা করতে পারি। রাইট। এই বিষয়ে দুইবার যদি কিছু বলেন, আপনি কিন্তু থেমে গেলেন। না, আমরা প্রশ্ন শেষ করি, অলরেডি কিন্তু সময় 1.5 ঘন্টা পার হয়ে গেছে। আচ্ছা, সো আমি আবার বলতেছি, ওই দিন যে যত প্রশ্ন করছিলেন, ঠিক আছে, সব আপনাদের এত কষ্ট করে লেখা প্রশ্ন আমরা কিন্তু ফেলে দিইনি, সবকিছু সুন্দর করে আদৌ যত্ন করে দিয়ে আমি রেখে দিয়েছিলাম। আজকে সারপ্রাইজ হিসেবে সবার সময় নিয়ে আসলাম। এবং তার ভিতর থেকে যেহেতু আমাদের টাইম একটা বিশাল বড় কনস্ট্রেন্ট, আমরা টাইমের কনস্ট্রেন্টে কখনোই ওভারকাম করতে পারি না, সেখান থেকে কিছু কোশ্চেন অ্যান্সার আজকে আমরা দিব। আমি জানি না সবগুলো শেষ করা সম্ভব হবে কিনা, এই জন্য আমাদের বিজ্ঞ স্যারদেরকে আমরা রিকোয়েস্ট করবো কোশ্চেন অ্যান্সারটা একটু কনসাইসলি দেওয়ার জন্য, ঠিক আছে, যাতে অল্প কথার ভিতরে কোশ্চেন অ্যান্সার হয়। আর রাতও অনেক হয়ে গেছে, নিশ্চয়ই সবাই, অবশ্য আজকে বৃহস্পতিবার রাত, সমস্যা নেই। প্রথম কোশ্চেনটা যেটা, সেটা একটু আমি দেখি একটু কষ্টই পাইছি। যারা ফ্যাক্টরি মার্চেন্ডাইজার তাদের জন্য, যারা বাইং হাউসে জব করে তাদের জন্য কিন্তু বৃহস্পতিবার রাত ঈদের রাত না, তাদের শুক্রবারটা তো সবচেয়ে। তারপরও আমি আপনার সাথে আর্গু করবো এই কারণে, কারণ অন্য অন্য দিনগুলো তাদেরকে যে পরিমাণে ফ্যাক্টরি ফলো আপ, সাপ্লায়ার ফলো আপ, ভেন্ডর ম্যানেজমেন্ট নিয়ে ব্যস্ত থাকতে হয়, শুক্রবার কিন্তু ওই ব্যস্ততা থাকা লাগে না। আই নো শুক্রবার ম্যাক্সিমাম ব্যস্ত থাকতে হয় কি, কিছু চাইনিজ মেইল আসবে, কিছু বাইরের মেইল আসবে, ঠিক আছে, তাও সকালবেলায় কিন্তু বাইরের মেইল থাকে না, বেশ কিছু স্যাম্পল পাঠাইতে হবে। এক্স্যাক্টলি, সেটা বলতেছিলাম, আপনি ইন দ্য মিনিট ইমিটেট করছেন। আর বিকাল বা সন্ধ্যার সময় কিছু স্যাম্পল ম্যানেজমেন্ট করা লাগবে, আই নো দ্যাট। সো ওভারঅল কিন্তু অন্য অন্য দিনগুলো থেকে ফ্রাইডেতে কাজের চাপ অনেক কম থাকে। ওকে, যা কামিং টু দ্য পয়েন্ট, সেটা হলো আমাদের একজন ভাই একটা গল্প লিখে পাঠিয়েছেন, মানে ওই দিন জমা দিয়েছিলেন। বাট বিষয়টা সম্পর্কে আমি কেন বলতেছিলাম যে আমি শুনে কষ্ট পাইছি, যে আমাদের মার্চেন্ডাইজিং এর অনেকে এখন এরকম ধরনের চিন্তা ভাবনা করতেছেন। অ্যাজ এ বাঙালি এটা গর্বের বিষয়, বাট অ্যাজ এ মার্চেন্ডাইজার আমি কষ্ট পাইছি। আচ্ছা, সো আমি শেয়ার করতে চাই সবার সাথে বিষয়টা। সেটা হলো একজন নারায়ণগঞ্জের ইন্টারভিউ পথপ্রার্থী, আচ্ছা সরি এটা না, হ্যাঁ, তিনি সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, আমরা বাংলাদেশি মানুষ, প্রতি ক্ষেত্রে আমাদের বেশিরভাগ মানুষই যোগাযোগের ভাষা হিসেবে বাংলা ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে আমাদের জীবন বৃত্তান্ত কেন ইংরেজিতে হবে? জীবন বৃত্তান্ত মানে সিভি বাংলায় হওয়া উচিত। আমি মনে করি জীবন বৃত্তান্ত বাংলায় লিখতে পারলে নকল করার বিষয়টা কমে যেত। একজনের সিভি অন্যান্য সবাই কপি করে ফেলে, এবং নিজেকে ভালোভাবে উপস্থাপন করা যেত, ঠিক আছে। সো নামটা আমি বলতে চাচ্ছি না, ঠিক আছে। সো এই বিষয়ে আমি নিজের সংক্ষেপে আগে এক লাইন একটু মন্তব্য করতে চাই। যেহেতু আমাদের এক্সপোর্টে আরএমজিতে আমাদের সকল কাজ করতে হয় বাইরেরদের সাথে, মানে ফরেনারদের সাথে। সো ফরেনারদের ল্যাঙ্গুয়েজ যেহেতু ইংলিশ, সো এই ক্ষেত্রে ইংলিশের বিকল্প আসলে নাই। তবে আমাদের কোনো এক ভাইয়ের বাংলার প্রতি ভালোবাসা দেখে আমাকে আসলে উদ্বুদ্ধ করছে। এই বিষয়ে যদি আপনি এক লাইন কিছু বলেন, দেন আমি নাইমুল ভাই একটা পরামর্শ বলবো। ভাই, আমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু কোনো লোকাল জব করি না, আমরা ইন্টারন্যাশনাল জব করি, ঠিক আছে। তো আপনি সিভি যদি বাংলায় লিখেন, যখন আপনি চায়নাতে জবের জন্য অ্যাপ্লাই করবেন, ভিয়েতনামে জবের জন্য, ফরেন কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করবেন, বাংলাদেশে প্রচুর ফরেন কোম্পানি আছে, এক্স্যাক্টলি, তারা কি বাংলা বুঝবে?
ভাই আপনার বাংলা প্রেম আছে খুব ভালো, এটা মানে আমরা এটা এপ্রিসিয়েট করি, বাট আমরা তো লোকাল জব করি না, স্যার এটা সংক্ষেপ করলে ভালো হয়, আমাদের সামনে আর অনেক কোশ্চেন job আছে। করি। তো আমাদের এই জিনিসটা মাথায় রেখে আমাদের নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে। ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য। এবার নাইমুল আলম ভাই যদি এই পয়েন্ট একটু বলতেন সংক্ষেপে। অনেস্টলি বলতে কি জানেন, ভাষা হচ্ছে একটা শক্তি। আপনি যতগুলো ভাষা জানবেন, এটা হচ্ছে আপনার ততগুলো লেভেল, ততগুলো স্টার আপনার শোল্ডারে অ্যাড হবে। সো আপনি যদি ইংলিশের উপর আপনার পটুতা থাকে, এটা একটা এক্সট্রা, ওই যে বলেন না 25% এক্সট্রা। সো আপনি মার্কেটে যদি নিজেকে 25% এক্সট্রা হিসেবে দেখাতে পারেন, যদি আপনি চাইনিজ জানেন, এটা হচ্ছে 50% এক্সট্রা, আপনার ভ্যালু তো এমনি বাড়বে ভাই। রাইট রাইট। তো ভাষার প্রতি ডেফিনেটলি আমাদের সবার ভালোবাসা আছে, কিন্তু এই ভাষাটাকে আসলে গ্লোবালি নিয়ে যেতে হলে সেই গ্লোবাল ভাষাটাকে ক্যাপচার করা ছাড়া আসলে বিকল্প নেই। আসলে বিকল্প নেই। তো আসলে ইংলিশটা লাগবে আমাদের সবার। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য। আশা করি যিনি প্রশ্ন করেছিলেন তিনি বুঝতে পারছেন আমরা আমাদের ভালোবাসা, আত্মীয় স্বজন, পরিবার, বাংলাদেশ সবার জন্য বাংলা ভাষাটা রেখে দিব, আর এক্সপোর্ট রিলেটেড আরএমজিতে কাজ করার জন্য আমরা ইংলিশটাকে অ্যাডপ্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন ছিল আমাদের প্রোডাক্ট রেঞ্জ কেন সিলেক্ট করে দেওয়া হয়। এই পয়েন্টে আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি, সো এই পয়েন্টে আমি আলোচনা করতে চাচ্ছি না। সো আমাদের পরবর্তী প্রশ্ন ছিল, এটা খুবই সুন্দর একটা প্রশ্ন, আমার খুবই ভালো লাগছে। এটা আমাদের কোনো এক এইচআর এর কাছে ছিল, আমি দিউবাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি মনোযোগে শুনবেন। একজন নারায়ণগঞ্জের ইন্টারভিউ প্রার্থী যদি গাজীপুর কোনো একটা প্রতিষ্ঠানে অফিস চলাকালীন সময়ে ইন্টারভিউর জন্য ডাকা হলে এটা খুবই কঠিন হয়ে যায়। ছুটি নিয়ে বর্তমান প্রতিষ্ঠান থেকে ইন্টারভিউর জন্য জানিয়ে ইন্টারভিউতে উপস্থিত হওয়া একটু কঠিন। আবার সেটা যদি অনলাইনে হয় তাহলে সহজ হয়। তো চাকরি নিয়োগে বেতন উল্লেখ করার অনুরোধ রইল। এই দুইটা পয়েন্ট উনি আসলে কোশ্চেন করছেন যে ইনিশিয়াল ইন্টারভিউটা অনলাইনে নেওয়া যায় কিনা, আর বেতনটা অনেক সময় অনেক সার্কুলার উল্লেখ করা থাকে না। এই দুটো পয়েন্টে আপনার মন্তব্য দিলে খুশি হইতাম। আচ্ছা, প্রশ্নটা যেহেতু এইচআর রিলেটেড এবং এইচআর কে উদ্দেশ্য করেই বলছে, সেক্ষেত্রে আসলে প্রশ্ন উত্তর দেওয়াটা আমার জন্য খুব কঠিন। তারপর আমার কাছে যেটা মনে হয়, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, যদি ইন্টারভিউটা 2-3টা পার্ট থাকে, যে না এটা আমরা শর্ট লিস্ট করার জন্য ইন্টারভিউতে ডাকতেছি, যদি 2-3টা পার্ট থাকে, একটা শর্ট লিস্ট, একটা রিটেন, একটা ভাইভা, এরকম যদি 2-3টা পার্ট থাকে, সেক্ষেত্রে শর্ট লিস্টের ইন্টারভিউটা অনলাইনে করা যেতে পারে। রাইট, এটা খুব ইজিলি করা যেতে পারে। এটা আমার মনে হয় না কোনো কোম্পানি, এটা কোম্পানির টপ লেভেল ম্যানেজমেন্ট বাধা দিবে, এটা খুব সহজে করা যায়। বাট যেগুলো রিটেন, সেটা তো আপনি হচ্ছে অনলাইনে আসলে ফ্রুটফুল হবে না। তো রিটেনগুলা বা ভাইভাগুলো তো আপনাকে মানে নিজে গিয়েই করতে হবে। তো আমার মনে হয় যে যেগুলো শর্ট লিস্ট করার ক্ষেত্রে আমার মনে হয় অনলাইনে করলে সবচেয়ে ভালো। তো আচ্ছা, সেকেন্ড পয়েন্ট ছিল স্যালারি উল্লেখ করা সার্কুলারে। স্যালারির উল্লেখটা আসলে এটা খুব কঠিন। আমরা কিন্তু স্যালারি নিয়ে অলরেডি অনেক কথা বলেছি। আসলে অনেক কোম্পানি আছে খুব কম স্যালারি দিতে চায়, তারা হয়তোবা মানে নেগেটিভ কথাবার্তা আসবে, সেজন্য হয়তোবা অনেকে স্যালারির কথা বলে না। আবার হচ্ছে অনেকে চিন্তা করে যে তার যোগ্যতা অনুযায়ী স্যালারি দিবে, যেহেতু আমাদের একটা ফিক্সড স্যালারি নেই বা একটা রেঞ্জ নেই যে এই ডেজিগনেশনের জন্য এটা রেঞ্জ এত থেকে এত। তো এই সুযোগটা সবাই নিচ্ছে আর কি, যে যার দুর্বলতাগুলো ধরে ধরে তার স্যালারি কম বেশি করতেছে। যে মানে বেশি স্ট্রং সে স্যালারি বাড়ায় নিতে পারতেছে, যে একটু দুর্বল মানে জব নাই এই টাইপের, তাদের স্যালারি সে কম তাকে স্যালারি কম দিচ্ছে। তো এই কারণে আমার মনে হচ্ছে যে চালাকি করে এই স্যালারি রেঞ্জটা বলা হয় না। এনিওয়ে, বাট আমি সব এইচআর প্রফেশনাল যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের সার্কুলার যদি স্যালারিটা উল্লেখ করা থাকে তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনও কম পড়বে। অনেকেই আগে থেকে বুঝতে পারবে আমি এই জবটার জন্য অ্যাপ্লাই করবো কি করবো না। সো অ্যাপ্লিকেশন যদি কম পড়ে তাহলে আপনার অ্যাপ্লিকেশন শর্টিং করতে যে এনার্জি, মানি, সময়টা যায় সেখানেও আপনার সেভ হবে। সো প্লিজ ইন্ডিকেট দ্যাট। আচ্ছা, পরবর্তী আমার যে প্রশ্ন এখানে আসছে সেটা হলো ফ্রম অ্যান এইচআর প্রফেশনালস পার্সপেক্টিভ, হাউ ইম্পর্টেন্ট ডু ইউ কনসিডার প্রোভাইডিং পোস্ট ইন্টারভিউ ফিডব্যাক। নাইমুল আলম ভাইকে এই পয়েন্ট কিছু বলার জন্য রিকোয়েস্ট করবো সংক্ষেপে। এটা আসলে মানে ইন্টারভিউর ফিডব্যাকের ইন্টারভিউ পরে যে ফিডব্যাকটা আমরা আসলে পাই না, এই বিষয়ে আসলে কত গুরুত্বপূর্ণ। এটা আসলে দরকার। এটা প্রত্যেকটা জব সিকারেরই একটা ইন্টেনশন থাকে যে আসলে তার ইন্টারভিউটা কেমন হচ্ছে, আসলে তার কোনো মানে অ্যানসার আসবে কিনা, ফিডব্যাকটা সবার একটা অ্যাটলিস্ট ইয়েস নো। অ্যাটলিস্ট ইয়েস নো।
তো অনেক 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 কোম্পানি অলরেডি ওরা 7 ওয়ার্কিং ডেজের ভিতরে তাদের ফিডব্যাকটা দিয়ে দেয়, অনেকে দেয় না, বাট এটা করা উচিত। আমি ডেফিনেটলি বিলিভ করি যদি অ্যাটলিস্ট ফোন কলে না হলেও মেসেজের মাধ্যমে তাকে জানায় দেওয়া উচিত যে আসলে আমরা আপনাকে এখন সিলেক্ট করতে পারছি না, সো থ্যাংক ইউ সো মাচ। অ্যাটলিস্ট এতটুকু সৌজন্যবোধ থাকা উচিত আমাদের থ্যাংক ইউ নাইমুল আলম ভাইকে। সকলের কাছে। আমাদের পরবর্তী প্রশ্ন আসছিল, হোয়াট ইজ দ্য অনেক ফাঁকা হয়েছে, হোয়াট ইজ দ্য কি পয়েন্ট ফর কেরিয়ার গ্রোথ? মানে হলো কেরিয়ার গ্রোথের জন্য আসলে কি কয়েকটা পয়েন্ট, শুধু স্কিলগুলো যে বলতে যে আসলে কোন কোন স্কিলের উপরে কাজ করা উচিত, কয়েকটা পয়েন্ট সবচেয়ে কি ভাই point ব্যাখ্যা না। আমার কাছে মনে হচ্ছে, সবচেয়ে কি পয়েন্ট আমার সবচেয়ে কঠিন প্রশ্নটা আমাকে দিতে। আচ্ছা, এটা আনসার আমি দিই। আমি অ্যানসার দিচ্ছি। আমার আচ্ছা। যেটা মনে হচ্ছে ওকে, এটা হচ্ছে আপনি মানে ইচ্ছা করে আমাকে মানে হচ্ছে মানে কঠিন প্রশ্ন দিলেন। জি না, একটা অনেকে দিছে, একটা দিছে, আপনার সিরিয়ালে যা আসলে আসছে। ওনার এই কোশ্চেনটা সবচেয়ে ফ্রুটফুল অ্যান্সার আমার মনে হয় আপনি দিতে পারবেন। আমি না, আমি কেন আপনি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছেন? আচ্ছা, আমার কাছে সবচেয়ে কি পয়েন্ট মনে হচ্ছে তার প্রেজেন্টেশন স্কিল। এক্স্যাক্টলি। ঠিক আছে, সে নিজে প্রেজেন্টেবল কিনা। আমার মনে হয় যে এই একটা যোগ্যতা থাকলে সে সব জায়গায় নিজেকে বিক্রি করতে পারবে। সে কম স্কিল যদি কমও থাকে তারপরে নিজেকে বিক্রি করতে পারবে। এই একটা পয়েন্ট আমি বললাম, এটা প্রেজেন্টেশন স্কিল। দিউ ভাই কিন্তু অনেক চালাকের সহিত খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টটা বলে দিয়েছে, সেটা হচ্ছে প্রেজেন্টেশন স্কিল। তবে এখন নিজেকে প্রেজেন্ট কিভাবে করবেন, সেটা ভার্বালি হোক, ওরালি হোক, পোস্টার গেস্টারের মাধ্যমে হোক, অথবা কমিউনিকেশনের মাধ্যমে হোক, সেই জন্য কিন্তু আমাদের নেক্সট কোর্স আসতেছে, কর্পোরেট ইংলিশ অ্যান্ড বিজনেস কমিউনিকেশন। রাইট। Here you can learn how to present yourself. আচ্ছা, so coming to the next point, how could AI, এই কোশ্চেন আমি নামুল আলম ভাইকে করতেছি, how could AI dominate garbage industry in future and how can we cope up with this? না, এটা প্রশ্নের উত্তর না, আপনার নিজেরই দেওয়া উচিত। আপনি এআই নিয়ে বেশ অনেকদিন যাবত কাজ করেছেন। আচ্ছা, এনিওয়ে, যেহেতু দিউ ভাই বললো, আমি কোশ্চেন অ্যান্সার নিজেই দিচ্ছি। আমি যেটা বলবো, এআই থেকে দূরে থাকার আসলে কোনো সুযোগ নাই। ইন্ডাস্ট্রি কিন্তু অনেক ক্ষেত্রে এআই এর ব্যবহার অলরেডি শুরু হয়ে গেছে। যেমন আপনি মার্চেন্টিং বলেন, এআই আইতে বলেন, তারপর হলো ফেব্রিক ইন্সপেকশনে বলেন, ম্যাটেরিয়ালকে শর্ট আউট করা নিয়ে বলেন, সাস্টেনেবল পার্টেও কিন্তু অনেক ধরনের অনেক এআই আমরা অলরেডি ব্যবহার করতেছি। সো অলরেডি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে হিউজ এআই ব্যবহার হচ্ছে। সো এআই নিয়ে ভবিষ্যতে কি কি কাজ করা যায় এই নিয়ে অলরেডি আমরা খুব শীঘ্রই ভালো একটা প্রোগ্রাম নিয়ে আসতেছি। এখনও বলার সময় হয় নাই, এটা নিয়ে আমাদের সানডেতে 4:30টার সময় একটা মিটিং আছে খুবই ইন্ডাস্ট্রি এক্সপার্ট একজনের সাথে, যে কিভাবে আপনাদেরকে এই পার্টে আমরা নলেজ শেয়ার করতে পারি। আর কোপ আপ করার জন্য আমি যেটা বলবো, শেখা শুরু করে দেন, এআই থেকে এআই শিখেন, সবচেয়ে সহজ বুদ্ধি। এআই কাছ থেকে এআই শিখবেন। আপনি এআই কি জিজ্ঞেস করেন যে আমি এআই কিভাবে শিখবো, আমি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আছি, আমি মার্চেন্ট হিসাবে জব করতেছি, আমি এই আইটেম নিয়ে কাজ করি, আমি এই বিষয়ে কনভার্সন করি, এইগুলোর কস্টিং করি, দেখবেন এআই আপনাকে অনেক গাইডলাইন দিবে। আর যেগুলো এআই থেকে পাবেন না, সেগুলোর জন্য এমবিবিডি এবং পিএমআই এর পেজগুলোতে চোখ কান খোলা রাখেন। ধন্যবাদ, চমৎকার একটা অ্যান্সার করেছেন। জি, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আমাদের কোশ্চেন ছিল, হোয়াট ইজ দ্য কি ফ্যাক্টরস টু বি গ্লোবাল কান্ট্রি ম্যানেজার? এটা সংক্ষেপে যদি নাই বলেন, জাস্ট কয়েকটা পয়েন্টে। দেখেন, এই কি ফ্যাক্টরটা নিয়ে কাজ করার জন্য কিন্তু আমাদের সামনে গ্লোবাল কান্ট্রি ম্যানেজারকে নিয়ে আমাদের অলরেডি একটা কোর্স ডিজাইন করা হয়েছে। সো আমি যে ভাই এই প্রশ্নটা করেছেন, আমি তাকে অনুরোধ জানাবো যে আপনি আমাদের মাধ্যমে না, আপনি কান্ট্রি ম্যানেজার থেকে জেনে যান যে হোয়াট ইজ দ্য কি ফ্যাক্টর টু বি এ গ্লোবাল কান্ট্রি ম্যানেজার, Right. প্লিজ। ওকে, আমি কামিং টু দ্য নেক্সট কোশ্চেন। কোশ্চেনটা একটু বড়, আমি একটু তাড়াতাড়ি পড়বো। এ কোম্পানি ইজ অফারিং আ প্রাইস, দুজনই মনে দিয়ে শুনবেন, আমি দুজনের কাছ থেকে অ্যান্সারটা নিব। এ কোম্পানি ইজ অফারিং আ প্রাইস টু গেট বিজনেস $10. Original value of the product is $8 to 10. But someone from Bangladesh low category factory is offering $6 and getting the business. Do you think it is correct? Here is the question not end. We'll continue. And what action we can take to get more profitable in our country? So উনি দুইটা কোশ্চেন করছে, যে $10 একটা প্রোডাক্ট বিজনেস কেউ অফার করতেছে, যেটা আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট আসে আসলে $8 থেকে $10, বাট কোনো এক কোম্পানি $6 অর্ডারটা নিয়ে নিল, এটা ঠিক কিনা, এটা একটা অ্যান্সার দিবেন। সেকেন্ড কোশ্চেন হলো, এরকম ক্ষেত্রে আমাদের এই ইন্ডাস্ট্রিতে বিজনেসকে প্রফিটেবল করার জন্য করণীয় কি? ধন্যবাদ। আমি এই প্রশ্নটার উত্তর আসলে যিনি প্রশ্ন করেছেন এখন আমাদের সামনে, তার থেকে আমি জানতে যাচ্ছি। আপনি অনেক স্বনামধন্য কিছু ব্র্যান্ডের সাথে কাজ করেছেন এবং অনেক নিজেও আপনি এখন একজন বায়ার, আপনি নিজেও আপনার একটা ব্র্যান্ড আছে। সো আপনি অ্যাজ এ কাস্টমার হিসেবে
এই পার্সপেক্টিভ থেকে আপনি বলেন যে আপনার একটা প্রাইস আপনি 3-4টা ফ্যাক্টরি দিচ্ছেন, কেউ লো সিএমএ দিচ্ছে, কেউ হাই সিএমএ দিচ্ছে, সো আপনি কোন জিনিসটা দেখে আপনি তার থেকে অর্ডারটা নেবেন এবং আপনার পার্সপেক্টিভে এই অ্যান্সারটা কি হইতে পারে? আচ্ছা, নাইমুর ভাই খুবই চালাকচুত মানুষ, উনি কোশ্চেনটা আমাকেই করে ফেলছে। আচ্ছা, আমি যেটা বলবো সেটা হলো প্রায় 14-15 বছর মার্কেটিং করার পরে আমার মনে হলো আমার সাপ্লাই চেনটা ভালোভাবে শেখা দরকার। এখানে আলহামদুলিল্লাহ আইসি থেকে 6 মাসের পিজিডি ইন অ্যাপারেল সাপ্লাই চেন কোর্সটা করার সুযোগ হয়েছে। সেখান থেকে আমাদের এই বিষয়ে অনেক ধরনের টুলস অ্যান্ড টেকনিক শেখানো হয়েছে। সেটা হচ্ছে আপনি যখন কোনো একটা জিনিসকে সোর্স করবেন, যেহেতু আই এম বায়ার, আই এম সোর্সিং নাও, ওই পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি। সো আমরা কখনই একেবারে সবচেয়ে টপ প্রাইস অ্যান্ড সবচেয়ে লোয়েস্ট প্রাইস এই দুটোকে অ্যাভয়েড করব এবং মিডল পয়েন্ট থেকে আমরা চুজ করব। কারণ হলো যদি একেবারে লোয়েস্ট প্রাইসটা নেন, সেই ইন দ্য মিনটা একেবারে শেষে গিয়ে আপনাকে কী করবে, বাজে একটা কোয়ালিটি প্রোডাক্ট ধরাই দিবে, যেটা দিয়ে আসলে আপনি আপনার আলটিমেট কাস্টমারের কাছে স্যাটিসফ্যাকশন ধরে রাখতে পারবেন না। ওকে, সেকেন্ড কি হবে, সে টাকা পয়সা সেভ করতে গিয়ে অনেক বেশি ডিলে করবে সোর্সিং ডিসিশন নিতে। সো শেষমেশ কী হবে, অর্ডারটা অন টাইমে ডেলিভারি হবে না। সো আমি বায়ার পয়েন্ট অফ ভিউতে যারা আছে তাদেরকে বলবো, যেসব ফ্যাক্টরিগুলো এরকম ট্রিকি কাজ করে, যেটা প্রোডাক্টের প্রাইস আসলে $8 থেকে $10 বা $6 অফার করে বসে আছে, আপনারা তার কাছে এই প্রাইসটা নিয়েন না, মানে প্রোডাক্টটা ডোন্ট সোর্স ফ্রম দেম। না, এখানে আরেকটা জিনিস আমি একটু করতে চাই। শিওর, ক্যাপাসিটি অনেক বড় একটা বিষয় খেলে এখানে। যেসব ফ্যাক্টরি ক্যাপাসিটি কম, তারা কিন্তু আপনাকে চাইলে বড় ক্যাপাসিটি দিতে পারতেছে না। নো, তো তাদের কিন্তু ওই লিমিটেড ক্যাপাসিটির ভিতরে আপনাকে হাই সিএম ক্যালকুলেট করে দিতে হচ্ছে। বাট যেসব ফ্যাক্টরি কাছে ক্যাপাসিটি আছে, তারা কিন্তু দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াসলি বা ইয়ার যেটা আপনার কনসিস্টেন্সি ঠিক রাখার জন্য তারা ক্রিমটাও নিচ্ছে, ব্রেডটাও নিচ্ছে। সো ক্রিম যেটা দেখা গেছে, যেটা আপনার নর্মালি $10 অর্ডার যেটা পাচ্ছে ওরা দেখা যাচ্ছে যে ওইখানে ওরা $15 বা $12 কোট করে অর্ডারটা গ্র্যাব করতেছে। ইভেন যেটা $10 কাস্টমার অফার করতেছে, সেটা ওরা $8 বা $9 একটা কম্পিটিটিভ প্রাইস তারা দিচ্ছে। তারা তাদের ক্যাপাসিটি ব্যালেন্স করতেছে। রাইট। সো এটা আসলে স্ট্যান্ডার্ড হওয়া দরকার। আমি মনে করি স্ট্যান্ডার্ড হওয়া দরকার, যাতে করে এটা ফিক্সড থাকে যে হ্যাঁ, আমার লো ক্যাটাগরি বা লো স্পেসের বা লো ফ্যাক্টরিগুলো সেভ করে চলতে পারে, সার্ভ করতে পারে, এবং যারা বড় ক্যাপাসিটি তারাও যেন এখানে মানে বসে না যায় একদম। এক্স্যাক্টলি, যাদের মনে করেন লাইন প্রায় 200, তারা মিনিমাম করে কি 120-30 লাইনকে যে কোনো মূল্য হোক রান করার জন্য কম প্রাইসে অর্ডার নিয়ে নেয়। সেক্ষেত্রে ইভেন এমনও আমি অনেক ফ্যাক্টরির কাছ থেকে ফিডব্যাক পেয়েছি যে তারা মনে করেন লস হয়ে যাচ্ছে অর্ডার কমের কারণে, সো লসকে কতটুকু কম লস করা যায় সেরকম প্রাইসে অনেক সময় নিয়ে যায়। সেটা নিয়ে অনেক ইস্যুস আছে। আমি একটা মানে আমাকে যদি বলা হয় এটার উত্তরে, আমি এখানে বিকেএমই প্রেসিডেন্ট হাতেম স্যারের একটা উদাহরণ উল্লেখ করব। সেটা হচ্ছে আমাদের মার্চেন্ডাইজিং ব্রাদারহুডের গেট টুগেদার 2023-এ সিসিএলে যেটা হয়েছিল, সেখানে স্যার কিন্তু একটা কথা একদম ক্লিয়ার বলেছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে যে এই যে লো প্রাইস নেওয়ার প্রতিযোগিতাটা, এটা নিয়ে স্যার খুব ক্ষিপ্ত না, জিনিসটা এইভাবে বলেছে যে মালিকদের অসুস্থ প্রতিযোগিতার কারণে আমাদের ইন্ডাস্ট্রির এই অবস্থা। কে মানে অসুস্থ প্রতিযোগিতাটা এই লেভেলে নেমে গেছে যে কে কার চেয়ে কত খারাপ হইতে পারে মানে হচ্ছে কে কতটুকু প্রাইস কমে নিয়ে অর্ডারটা করতে পারে। এই অসুস্থ প্রতিযোগিতাটা হচ্ছে আমাদের এই সেক্টরের আজকে এই প্রাইস কমার সবচেয়ে বড় দায়ী। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এর সমাধান একটাই, যদি বিজিএমএ বিকেএমএ মিলে কিছু বেস প্রাইস ধরে নেয় যে এর নিচে নামা যাবে না, তাহলে আমার মনে হয় যে জিনিসটা খুব সহজে সমাধান করা যেতে পারে। থ্যাংক ইউ ভাইকে, ভালো একটা পরামর্শ দিচ্ছেন। বাট যেহেতু এটা আসলে কম্পিটিটিভ বিজনেস, বিজিএমএ বিকেএমএর সাথে এরকম প্রসঙ্গে কথা বললো, তারা সবসময় একটা কথা অ্যান্সার দেয় যে আসলে এটা তাদের পক্ষে সেট করে দেওয়া সম্ভব না। সো আমি মালিক পর্যায়ে যারা আছেন তারা বলবো ইন্ডাস্ট্রিকে সেভ করেন। ইন্ডাস্ট্রি সেভ থাকলে আপনি সেভ থাকবেন। আপনি অসুস্থ প্রতিযোগিতায় যদি ইন্ডাস্ট্রিকে নষ্ট করেন, একসময় আপনারও কোম্পানি বন্ধ হয়ে যাবে। সো প্লিজ টেক প্রিকশন। আচ্ছা, আমি কামিং টু দ্য নেক্সট কোশ্চেন, হাউ ক্যান দিস প্ল্যাটফর্ম ক্যান বি ইউজ টু ডেভেলপ rights of future HR mid-level managers in army sector and can be integrated into Bangladesh level law? উনি যে বলতে যাচ্ছে যে আমাদের প্ল্যাটফর্ম থেকে HR এর মিড লেভেল ম্যানেজারদের যারা আছে
তাদের সঙ্গে বাংলাদেশ লেভেল লয়ের কোনো ইন্টিগ্রেটেড কিছু করা যায় কিনা, মানে কোনো ইন্টিগ্রেশন করা যায় কিনা, এরকম কিছু করার সুযোগ আছে কিনা? আচ্ছা, এইটা নিয়ে আমাদের কাজ করার প্ল্যান আছে, আমরা খুব শীঘ্রই এটা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই পর্যন্ত আমার কোশ্চেন ছিল। সো এখন আমি কমেন্টস থেকে কিছু কোশ্চেন নিব। আমাদের অনেক গুরুত্বপূর্ণ বড় বড় বিগ ব্রাদার্স অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন করছে। আমি কয়েকটা কোশ্চেন একটু পড়ে শোনাবো। আমাদের এখানে একজন কোশ্চেন করেছেন শহীদুল ইসলাম। তিনি বলেছেন, আমি প্রায় লিঙ্কডইনে দেখি ম্যাক্সিমাম আইই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স ফ্রেশার্স নেয়, বা ট্রেনি মার্চেন্টের ভ্যাকেন্সি কম কেন? এটা একটা কোশ্চেন। ওনার সঙ্গে আরেকটা কোশ্চেন আছে। তারপর হলো, আর ট্রেনি সার্কুলার পেলেই স্যালারি খুব কম মেনশন করে, লাইক 15 থেকে 20, যেখানে আইর ফ্রেশার স্যালারি থাকে 25। সো উনি দুটো কোশ্চেন করছে। এক হলো ফ্রেশার হিসেবে আইদের সুযোগ বেশি থাকে, ট্রেনি মার্চেন্ট কম থাকে, এটা কেন? আর সেকেন্ড হলো ট্রেনি মার্চেন্টের স্যালারি মার্চেন্টিং 15 থেকে 20, বাট আইতে যাদের নেয় তাদের 25। এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। এই বিষয়ে কিন্তু আমি একবারে শুরুতেই বলেছি, এখন সংক্ষেপে জাস্ট একটু ওনাকে অ্যান্সার দিয়ে দেন। আগে কিন্তু এই বিষয়ে বলেছি। এটা আমার মনে হয় যে এই যে মার্চেন্ডাইজিং এ মানে সবার ড্রিম জব হচ্ছে মার্চেন্ডাইজিং। এই যে সবাই যে মার্চেন্ডাইজিং এ ঢোকার যে চেষ্টা, মানে একটা মানে পরিস্থিতি, অসুস্থ প্রতিযোগিতা, আমি মনে হয় আমার কাছে মনে হয় যে এই যে এত মানে যোগান এত বেশি, চাহিদার চেয়ে যোগান এত বেশি, যে যার কারণে হচ্ছে মানে আমরা যে ছোটবেলায় যে পড়েছিলাম যে অর্থনীতি ভাষায় যেটা বলে, যদি যোগান যদি বেশি হয়ে যায়, চাহিদা কমে যায়, কম থাকে, তাহলে কি যোগান বেশি হলে প্রাইস কমে যায়, হ্যাঁ রেট মানে ভ্যালু কমে যায়, একটা রেট প্রোডাক্টের রেট কমে যায়। আমাদের পরিস্থিতি কিন্তু সেম হয়েছে, আমাদের চাহিদার চেয়ে আমাদের যোগান অনেক বেশি, সবাই যেহেতু মার্চেন্ডাইজার হতে চায়, তো এখানে ওটা রেট কমে যাবে, এটা স্বাভাবিক। আরেকটা ব্যাপার হচ্ছে আইতে বেশি স্যালারি দেওয়ার কারণ হচ্ছে আই জবগুলো একটু কঠিন গেল, হ্যাঁ একবারে ওয়ার্কারদের সাথে মিশে ফ্লোরের দাঁড়ায় থেকে কাজগুলো করতে। এক্স্যাক্টলি, আমি মনে করি যে যারা মার্চেন্ডাইজিং এ আসতে চায় তাদের সবার আগে আইতে জব করা উচিত, কারণ মার্চেন্ডাইজাররা সবচেয়ে বেশি ধরা খায় প্রোডাকশনের কাছে। অন্য অন্য ডিপার্টমেন্টে ম্যানেজ করতে পারলেও প্রোডাকশনের লোকগুলোকে আসলে ম্যানেজ করা তার জন্য খুব কঠিন হয়ে যায়, আর শিপমেন্ট বেশিরভাগ আটকে যায় এই লাস্ট স্টেজে এসে প্রোডাকশনে। তো একজন ভালো মার্চেন্ডাইজার হতে হলে আপনাকে প্রথমে কমপক্ষে 2 বছর আপনার আইতে জব করা উচিত, একবার ট্রিপ পর্যায়ে কোথা থেকে কি হচ্ছে, যাতে কোনো প্রোডাকশন ম্যানেজার বা প্রোডাকশন রিলেটেড কোনো লোক বিভিন্ন অজুহাতে বলতে না পারে যে এটা এমন, এই কারণে এটা হচ্ছে না, ওই কারণে এটা হচ্ছে না, এটা এমন হওয়া উচিত ছিল। যখন আপনি এই জিনিসটা জানবেন তখন আপনার সাথে এই ধরনের কোনো আলাপই তারা যেতে পারবেন। চমৎকার বিষয় হচ্ছে কি জানেন, আমি আমার ক্যারিয়ারে একদম যখন শুরু করেছিলাম তখন কিন্তু আমি একই ফ্যাক্টরিতে আই হিসেবে শুরু করেছিলাম, এবং ওই ফ্যাক্টরিতে পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার হিসেবে কাজ করি। আমি এটার সাথে একটু অ্যাড করি, যদিও আমার সরাসরি জব করা হয় না, বাট এই অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে আমার নামে প্রথম অ্যাপয়েন্টমেন্ট লেটার আই অ্যান্ড লিন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে, গাজীবাটের ফ্যাক্টরিতে, যদিও পরবর্তী কাস্টমার করার সুযোগ হয় নাই, বাট আই লাভ আই। কারণ হলো আমি যখন বিপরীতে এমবিএ করি, তো এমবিএ যখন করতেছিলাম তখন সব থিওরিটিক্যাল জিনিসপত্র শিখতেছিলাম, তখন মনে হলো যে না, আমাকে আসলে প্র্যাকটিক্যাল জিনিস শিখতে হবে। অ্যান্ড প্র্যাকটিক্যাল নলেজটা কোথায় পাবো? ওই থট লেভেল থেকে 2009 সালে আমি তখন একটা কোর্স করি আই অ্যান্ড লিন ম্যানুফ্যাকচারিং উপরে, কারণ এটি আসলে প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদার করার জায়গা। আর দীপু ভাই কিন্তু প্রোডাকশন সম্পর্কে অনেক বেশি এক্সপিরিয়েন্স, উনি আপনাদেরকে টেনে ফ্যাক্টরিতে নিয়ে যাবেন, স্বাভাবিক। যাই হোক, আপনার ফ্যাক্টরিতে থাকেন, সোর্সিং পার্টে এক্সপার্ট হয়েন। আচ্ছা, এটা আসলে খুব বেশি প্রয়োজন। এক্স্যাক্টলি, অনেকে যেটা জানেন না সেটা আপনাদের সাথে আজকে পডকাস্টে শেয়ার করি। হয়তো অল্প কিছু মানুষ জানেন, আমি কিন্তু প্রোডাকশন ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ আমি শুরুতে মার্চেন্ডাইজিং এর আগে প্রোডাকশনের ব্যাকগ্রাউন্ডে ছিলাম, এবং প্রোডাকশনে এটাতে আমার ক্যারিয়ার বিল্ড আপের জন্য কতটা সহায়ক ভূমিকা পালন করেছে এটা আমি খুব জানি। কারণ প্রোডাকশনে থাকতে হলে আপনাকে চাপা শিখতে হয়, মানে বিভিন্ন ভাবে আপনাকে কিভাবে এটা ওভারকাম করে আসতে হবে, এটা খুব বেশি প্রয়োজন পড়ে প্রোডাকশনে। তো এটা মার্চেন্ডাইজিং আমার অনেক বেশি হেল্প করছে, মানে অন্য জায়গায় ইমপ্রুভ করার জন্য। থ্যাংক ইউ দিবু ভাইকে। আমাদের পরবর্তী কোশ্চেন হলো, একাডেমিক থেকে কি কি স্কিল গেইন করা উচিত বলে মনে করেন স্যার, কাইন্ডলি জানাবেন। আমি নাইমুল আলম ভাইকে এই পয়েন্ট আনসার দেওয়ার জন্য রিকোয়েস্ট করব। আচ্ছা, একাডেমিক থেকে আসলে আমাদের শেখাটা সবচেয়ে বড় একটা জায়গা, বিকজ এই 4 বছরের যেটা লং একটা একাডেমিক টাইম থাকে, সেখান থেকে আমাদের আসলে প্রত্যেকটা সেকেন্ড যদি আমরা পারফেক্টলি ইউটিলাইজ করতে জানি, প্রত্যেকটা সেকেন্ড যদি আমরা পারফেক্টলি ইউটিলাইজ করতে পারি,
আমরা কিন্তু তাহলে কিন্তু একদম একাডেমিক শেষ করার সাথে সাথে আমরা একজন ভালো দক্ষ স্কিল ম্যান পাওয়ার হিসেবে এই সেক্টরে আমরা অ্যাড হতে পারবো। সো এটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে যেটা আমরা শুরুতে বারবার বলতেছি, প্রেজেন্টেশন স্কিল। আপনার কিভাবে আপনি নিজেকে তৈরি করতেছেন, কিভাবে আপনি একটা জিনিস সবার সামনে তুলে ধরতেছেন, এবং কিভাবে আপনি 10 জনের সামনে নিজেকে প্রমাণ করতেছেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় একটা জিনিস। আপনাকে শিখতে হবে ফার্স্ট অফ অল যে হাউ টু প্রেজেন্ট ইউর সেলফ। এটা আপনার পোশাকে, আপনার আশাকে, আপনার ব্যবহারে, আপনার আচরণে। এবং যেমন আমাদের হচ্ছে নর্মালি মার্চেন্ডাইজিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় যে দুটা জিনিস লাগে সেটা হচ্ছে আপনার এক্সেল, মাইক্রোসফট অফিসের যে এক্সেলটা, Yes. এবং হচ্ছে আপনার টাইপিং, পাওয়ার পয়েন্ট যেগুলো আমাদের আছে, এমএস অফিস প্রোগ্রামটা যদি আপনি শিখে রাখতে পারেন, এমএস অফিস প্রোগ্রাম এবং স্পোকেন, এটা যদি আপনি আপনার ক্যারিয়ার লাইফ থেকে শিখে ফেলতে পারেন, ইংলিশ স্পোকেন যেটাকে বলা হয়, আমরা এই দুইটা জিনিস যদি আপনি ক্যারিয়ারের একদম শুরু থেকে শিখে ফেলতে পারেন, দ্যাট উইল বি কভার ইউর 40% অফ ইউর ক্যারিয়ার। Yeah. সো এটা হচ্ছে সবচেয়ে বড় একটা জিনিস যে আপনার একাডেমিক শুরু থেকে আপনি কিভাবে নিজেকে ইউটিলাইজ করতেছেন, নিজের টাইমটাকে ইউটিলাইজ করতেছেন। যেটা ভাই বললো যে আমরা অনেকে পাশ করার পরও জানি না যে আমার ভিতরে কি ল্যাকিংস আছে। সো আমি যে কি জানি না তাই জানি না, ওই জিনিসটা যেন আমাদের ভিতরে না থাকে। আপনি এই সেক্টরে কাজ করার জন্য কি কি দরকার সেটা শেখার সবচেয়ে বড় একটা সিস্টেম আমাদের কাছে আছে, এই মোবাইল। সবাই এখন স্মার্টফোন ইউজ করতেছে, সবার কাছে একটা বিভিন্ন ধরনের অ্যাপস আছে, চ্যাট জিপিটি সবার মোবাইলে চাইলে আপনি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে ইনস্টল করতে পারেন। সো এটা হচ্ছে সবচেয়ে বড় একটা শিখার জায়গা, আপনি যদি এটাকে ইউটিলাইজ করতে জানেন। এই সেম জিনিসটা দেখেন আমাদের হাতের কিন্তু সবারই দুইটা কালার আছে, একটা হচ্ছে এক পাশে ব্ল্যাক, এক পাশে হোয়াইট। সো আপনি যদি এইভাবে দেখান তাহলে হচ্ছে হোয়াইটটা দেখা, সবাই হোয়াইট দেখতেছে, এইভাবে দেখালে ব্ল্যাকটা দেখতেছে। ঠিক এভাবেই প্রত্যেকটা ডিভাইসের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। এখন ডিপেন্ড করতেছে আপনার উপরে যে আপনি এটাকে কিভাবে ইউটিলাইজ করতেছেন। যদি আপনি পজিটিভলি ইউটিলাইজ করতে পারেন তাহলে আপনি একাডেমিকের ক্যারিয়ারের ফার্স্ট থেকে আপনি নিজেকে তৈরি করতে পারবেন, সেই 4 বছর পর নিজেকে সেই আরএনজি ট্রেডে আপনি নিজেকে কিভাবে দেখতে চান। বাট আপনি যদি ইউটিলাইজ করতে না জানেন, আপনি যদি ইউটিলাইজ করতে না চান, তাহলে আসলে আপনাকে নিজেকে পরিবর্তন অন্য কেউ করে দিতে পারবে না। এখানে এই ক্ষেত্রে আমি একবারে খুব সংক্ষেপে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে মানে আপনাদের সকলের প্রতি একটা অনুরোধ থাকবে, যারা ফ্রেশার আছেন তারা মানে অজুহাত খুঁজবেন না যে ভার্সিটি আমাকে এটা করে নাই, ভার্সিটি এই ক্লাস আমাকে শেখায় নাই, স্যাররা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে না, এগুলা কখনোই বলবেন না। এগুলা অজুহাত, এটা শুধুমাত্র অজুহাত। আপনি তো জানেন ভার্সিটি এরকম, তাহলে আপনি কি করছেন? আপনি শেখার জন্য অন্যদের চেয়ে ব্যতিক্রম কি করেছেন? আপনি ভার্সিটির দিকেই যাবেন না। এখন হিউজ অপশন আছে লার্নিং এ, আপনি আপনার নিজের উদ্যোগে শিখেন। ভার্সিটি মনে রাখবেন, ভার্সিটি আপনাকে শুধু একটা সার্টিফিকেট দিবে যেটা আপনি জব অ্যাপ্লিকেশনের জন্য যোগ্য হবেন, আপনি অ্যাপ্লিকেশন করার জন্য যোগ্য হবেন, মানে আপনি স্কিল হবেন না। তো আপনাকেই তৈরি করতে হবে, আপনাকে তৈরি করতে হবে। আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাকে শিখতে হবে। আপনি নিজে নিজে বিভিন্ন জায়গায় চেষ্টা করেন ইন্ডাস্ট্রি ভিজিট করার জন্য, যে কিভাবে ইন্ডাস্ট্রি ভিজিট করা যায়। আপনি চেষ্টা করতে 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 মানুষ চেষ্টা করে পারে না এমন কোনো ঘটনা পৃথিবীতে না। তো আপনি চেষ্টা করলেই পারবেন, কোনো অজুহাত দেখাবেন না প্লিজ। আপনি যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন। আর আমরা তো আপনাদের পাশে আছি অপশন সবসময়। যাই হোক, আমি এই পয়েন্ট একটু বলি, যে কোশ্চেন করছিলেন তার জন্য, এবং শুধু তার জন্য না, সবার জন্যই আমি যেটা বলবো সেটা হলো একাডেমিক মানে হলো আপনারা অনেকে অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করতেছেন, কেউ ম্যানেজমেন্টে পড়াশোনা করতেছেন, কেউ ফিনান্স নিয়ে পড়াশোনা করতেছেন, কেউ এইচআর নিয়ে পড়াশোনা করতেছেন। সেই বিষয়ে আমরা বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে আমরা যখন ইন্টারভিউ হিসেবে থাকি তখন কিন্তু সর্বপ্রথম আমরা আসলে জিজ্ঞাসা করি যে অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করলেন, অ্যাকাউন্টিং কি, অ্যাকাউন্টিংয়ের প্রিন্সিপালসটা আসলে কি। সো যেই সাবজেক্ট থেকে পাশ করে বের হবেন সেই সাবজেক্ট সম্পর্কে ভেরি ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। আমরা এরকম অনেক পাই যে আপনি ম্যানেজমেন্টের স্টুডেন্ট, যদি ম্যানেজমেন্ট কি জিজ্ঞাসা করা হয় তখন আপনারা বলতে পারেন না, ঠিক আছে? সো এরকম করলে হবে না। আর আরেকটা জিনিস আমি বলবো, আমাদের এই আরএমজি সেক্টরে কিন্তু অনেক ডিপার্টমেন্ট, অনেক মিনস অনেক, সেখানে আমাদের অ্যাকাউন্টিংয়ের লোক লাগে, ম্যানেজমেন্টের এইচআরের লোক লাগে, মার্কেটিংয়ের জন্য লোক লাগে, ফিনান্সের জন্য লোক লাগে, অন্য অন্য ডিপার্টমেন্ট তো অনেক আছে, কমপ্লায়েন্সের জন্য লোক লাগে, ব্যাংকিং পার্ট জন্য আমরা কমার্শিয়ালের লোক লাগে। সো আপনি যেই পার্টি একাডেমিক পড়াশোনা করতেছেন সেই পার্টে যদি আপনি ক্লিয়ার নলেজ রাখেন এবং ওইটার সাথে রিলেটেড জবগুলোর জন্য আপনি ট্রাই করেন, তা আমি মনে করি আপনার একাডেমিক থেকে যে নলেজ দিচ্ছেন সেটা দিয়ে কিন্তু আমাদের এই সেক্টরে ভালো করে অনেক সুযোগ আছে। সো আপনারা যেই পার্টে একাডেমিক নলেজ নিয়ে আসবেন, সবচেয়ে বড় যে রিকোয়েস্টটা করব, যখন যে জিনিসটা শিখবেন ক্লিয়ার কনসেপ্ট নিয়ে বের হবেন। সো আপনি যে পড়াশোনা করলেন সেখানে কি কি টপিক পড়লেন, কি আপনি এতদিন যাবত পড়াশোনা করছেন, সবগুলো একটা লিস্ট ডাউন করেন, সেগুলোর কনসেপ্ট আপনার ক্লিয়ার কিনা সেটাকে বোঝার চেষ্টা করেন, এবং সেগুলোকে আপনি আরএমজি সেক্টরে, যেহেতু আমাদের এখানে কমেন্টস করছেন দ্যাট মিনস আপনি আরএমজি সেক্টরে রিলেটেড হতে চাচ্ছেন অথবা আসেন, সেই নলেজকে কীভাবে আরএমজি সেক্টরে কাজে লাগানো যায় ওটা না আপনি অ্যানালাইসিস করেন।
তাহলে দেখবেন আপনারও গ্রোথ হবে এবং সেই নলেজ ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করার কারণে আমাদের ইন্ডাস্ট্রিরও গ্রোথ হবে। আচ্ছা, এখানে আমি আরেকটু জিনিস অ্যাড করি, এটা আসলে মনে হয় এটা অনেক বেশি কাজে লাগবে মানুষের জন্য, প্রেশারদের জন্য, যারা জুনিয়র আছেন তাদের জন্য। পৃথিবীতে যত মানুষ আছে তারা কিন্তু তিন ধরনের মেন্টালিটি মানুষ পৃথিবীতে আছে। এক নম্বর হচ্ছে প্রিজন মেন্টালিটি, 2 নম্বর হচ্ছে টুরিস্ট মেন্টালিটি, 3 নম্বর হচ্ছে ডেডিকেটেড মেন্টালিটি। ঠিক আছে, আসলে প্রথমে আসি আমরা প্রিজন মেন্টালিটি এরকম কোন লেভেলের মানুষ প্রিজন মেন্টালিটি। সেটা হচ্ছে যে বাবা মা বলেছে যে তোমাকে ডাক্তার হতে হবে, এখন আমার মন চাচ্ছে না ডাক্তার হইতে, আমার ইঞ্জিনিয়ার হইতে মন চাচ্ছে, আমার মার্চেন্ডাইজার হইতে মন চাচ্ছে। এখন প্রিজন মেন্টালিটি, প্রিজন তো আমরা সবাই বুঝি, মানে জেলে বন্দি যারা থাকে, প্রিজন মানে আমার মন ওদিকে চাচ্ছে না, আমাকে ওদিকে রাখতে বাধ্য হচ্ছে আমরা। তো এই প্রিজন মেন্টালিটিটা আমাদের এক শ্রেণীর মানুষ আছে। আরেকটা শ্রেণীর মেন্টালিটি আছে, সেটা হচ্ছে টুরিস্ট মেন্টালিটি মানে হচ্ছে যে হচ্ছে আপনার যারা এই যে বন্ধু বান্ধবের কাছে শুনে এই মার্চেন্ডাইজিং, আমি মার্চেন্ডাইজিং জব করবো, ও মন ঠিক আছে যে আমিও মার্চেন্ডাইজার হবো, ও মন চাইছে যে একটু পর মানে টুরিস্টদের মতো মন চেঞ্জ করে, যে আজকে এই জায়গায় ভালো লাগতেছে না, আজকে এই জায়গায় যাচ্ছি, আজকে ওই জায়গায় ভালো লাগতেছে না। ও বন্ধু বলছে যে ওই সাজেক খুব সুন্দর, আমার প্ল্যান ছিল আমি যাব হচ্ছে কক্সবাজার, আমি সাজেক চলে যাচ্ছি। এই যে টুরিস্ট মেন্টালিটি। আরেকটা আছে ডেডিকেটেড মেন্টালিটি, যেটা আছে মানে খুব ডেডিকেশন, যে এনি হাউ আমার ডিটারমাইন্ড, যেটা আমার মার্চেন্ডাইজার হতে হবে। ঠিক আছে, তো আপনার এই তিনটা ভাগে যারা যে দিকে আছেন সেভাবে একটা, যদি আপনার মনে হয় ডিটারমাইন্ড থাকেন যে আপনি মার্চেন্ডাইজার হবেন, তো আপনি ওদিকে যান। আপনার প্রিজন মেন্টালিটি, আমার বাবা বলছে, আমার বাবা ধরেন সাপ্লায়ার, দেখছে যে মার্চেন্ডাইজাররা খুব ভালো, মানে ভালো সম্মান পায়, স্যালারি পায়, বাবা বলছে যে আমার মার্চেন্ডাইজার হইতে হবে, তার মানে আমাকে মার্চেন্ডাইজার হইতে হবে, ব্যাপারটা এরকম না। আপনার মন যেদিকে চায়, যদি আয়ের দিকে যায় আপনি আয়ের দিকে যান, যদি মার্চেন্ডাইজিং এর দিকে যাইতে চায় আপনি যদি মার্চেন্ডাইজিং এ যান, যদি আপনার মনে হয় যে না আপনার ক্রিয়েটিভিটি ভালো, আপনি ফ্যাশন ডিজাইনিং এ ভালো করবেন, প্রোডাক্ট ডেভেলপমেন্টে ভালো করবেন, আপনি সেদিকে যান। তো প্রিজন মেন্টালিটি চেঞ্জ করতে হবে। ভাই আপনাকে মনে আছে আমরা কিন্তু এই পয়েন্টে সিটি ইউনিভার্সিটিতে যে লাস্ট একটা প্রোগ্রাম করলাম, সেখানে এই পয়েন্টের উপর কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ কিছু টপিক ছিল, যে ওয়ার্ক অ্যান্ড কেরিয়ার। কেউ হলো শুধু কাজ করে আর হলো কেরিয়ার ফোকাসড হয়। এই পয়েন্টে যদি আপনি 2টা পয়েন্ট, নাইমুল ভাই এই পয়েন্টে 2টা পয়েন্ট অ্যাড করতে পারেন। দেখেন আসলে এই যে আমি যেটা করে আনন্দ পাই, মানে যেটা আমরা বলছিলাম না যে আমরা আসলে কাজটা কেন করতেছি, জীবনের জন্য কাজ করতেছি, তাই না? সো সেই কাজের ভিতর যদি আনন্দ না থাকে, সেই কাজের ভিতর যদি আসলে উৎসাহ না থাকে, সেই কাজ করে কিন্তু আসলে আমরা দিন শেষে মজা পাই না। সো আপনি যদি মনে করেন যে আপনি ডেভেলপমেন্টে কাজ করতে ভালোবাসেন, আপনি R&D তে কাজ করেন, অনেক সুযোগ আছে। আমাদের বাংলাদেশে R&D একটা জাস্ট একটা নাম ফলক হিসেবে ইউজ হয় গার্মেন্টস ফ্যাক্টরিতে। পারফেক্টলি আসলে কেউ আমরা R&D করি না, আমরা জাস্ট কাস্টমার যেটা আমাদেরকে দেয় সেটাই আমরা কপি পেস্ট করি। আপনার ভিতরে যে ডেভেলপমেন্ট সেন্স আছে, আপনার ভিতরে যে রিসার্চ মেন্টালিটি আছে, সেটাকে আপনি কাজে লাগান। দেখেন আপনি অন্য বাংলাদেশের, শুধু বাংলাদেশের না, গ্লোবাল ব্র্যান্ড কি করতেছে, গ্লোবাল সাস্টেনেবিলিটি কোন দিকে যাচ্ছে, আপনি সেটা থেকে নিজের ভিতরে কিছু একটা তৈরি করে আপনার ব্র্যান্ডকে দেখান, আপনার কাস্টমারকে দেখান এটা আমি করতে পারতেছি। ইনোভেশন, নিজের ভিতরে সেই ইনোভেটিভ আইডিয়াগুলো নিয়ে আসেন। আপনি যদি মনে করেন যে আমি আইতে কাজ করবো, ডেফিনেটলি দেয়ার ইজ লটস অফ ওয়ে টু ওয়ার্ক, রাইট? আপনার ভিতরে কাজ করার জাস্ট যেটা আপনাকে মার্চেন্ডিং আসতে হবে, নট লাইক দ্যাট। লটস অফ, এখানে আমাদের কাজ বাংলাদেশ R&Dতে অনেকগুলো সেক্টর আছে যেখানে আপনি আপনার মতো করে নিজের ইচ্ছা, যেটাখানে আপনি কাজ করে আনন্দ পাচ্ছেন, সেভাবে কাজ করতে পারবেন। আপনি ডিজাইন নিয়ে কাজ করেন, আপনি R&D নিয়ে কাজ করেন, আপনি আই নিয়ে কাজ করেন, আপনি অ্যাকাউন্টসে যান, আপনি HR রিলেটেড টার্মসে যান, wherever you want, the door is always open. যাই হোক, নাইমুল ভাইকে থামানো কিন্তু একটু কঠিন, উনি সুন্দর কথা বললে মাঝে মাঝে ভালো লাগে যেন আমিও থামাই না। আচ্ছা, আমাদের একটা কোশ্চেন আসছে। কোশ্চেন হলো, উনি একটা কোশ্চেন করছে, সেটা হলো, আমি পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বলছি, কারো যদি প্যাশন ড্রিম থাকে মার্চেন্ডিংয়ে জব করবে, তাহলে তার ইন্টার্নশিপ কি কম্পোজিট ফ্যাক্টরিতে করা উচিত নাকি স্পেশালি মার্চেন্ডাইজিংয়ের উপরে ইন্টার্নশিপ করা উচিত, জানাবেন স্যার। দেখেন আসলে মাঠে যে কৃষকটা কাজ করে, সে কিন্তু তার ফসলের ভ্যালু বলতে পারে। সো আপনি যখন মার্চেন্ডাইজিং নিয়ে যখন শুধুমাত্র কাজ করবেন, আপনি জাস্ট প্রসেস জানবেন। বাট আপনি যখন কম্পোজিট ফ্যাক্টরিতে কাজ করবেন, তখন আপনি ওয়ার্কের ফ্লো সহ প্রসেস জানবেন। সো দ্য প্রসেস আর শুধু জানা আর ওয়ার্ক ফ্লো সহ সেটার এসেন্সটা বুঝা, দ্যাটস
ডিফারেন্ট থিং। তো আপনি যখন আপনি একটা মানে কাস্টমারের কাছে যখন আপনি প্রেজেন্ট করবেন, যখন আপনি বাইরের কাছে আপনি জিনিসগুলো তুলে ধরবেন, তখন আপনি যদি এগুলোর স্পেসিফিক ওয়ে অনুযায়ী, আপনার প্রসেস অনুযায়ী যখন আপনি কাজের ক্রাইটেরিয়াটা যখন তার সাথে উপস্থাপন করতে পারবেন, দ্যাট সুইচ দ্য কাস্টমার, যে আপনার কাছে সে অর্ডারটা দিবে। তো এটা আসলে আপনার কম্পোজিট ফ্যাক্টরিতে ওখানে আপনার প্রত্যেকটা জায়গায় শেখার জায়গা আছে, কিভাবে ওখানে কাটিং হচ্ছে, কিভাবে সুইং হচ্ছে, কিভাবে ডাইং হচ্ছে, কিভাবে ফিনিশিং হচ্ছে, এভরি সাইডে আপনাকে কাজ করতে পারবে। যখন আপনি মার্চেন্ডাইজ হিসেবে কাজ করবেন তখন আপনি বুঝবেন যে কোন প্রসেসে কতটুকু টাইম লাগে, কোন প্রসেসে কতটুকু ম্যান পাওয়ার ইনক্লুড করতে হয়, কোন প্রসেসটা কিভাবে হয়। তখন আপনার মার্চেন্ডাইজিংটা না আপনি আরো বেশিভাবে মানে ইম্প্যাক্টফুল এবং ফ্রুটফুলি করতে পারবেন। যেমন আপনি একটা বিল্ডিং কে তৈরি করছেন, বাট আপনি যদি জানেন যে বিল্ডিং এর ভিতরে কয়টা ইট, কি কি রড ইউজ করছে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার বিল্ডিং এর স্ট্রেনটা কতটুকু, আপনার বিল্ডিং এর ভিতটা কতটুকু মজবুত। সো আপনার মার্চেন্ডাইজিং এর ভিতটাকে স্ট্রং করতে হলে ডেফিনেটলি আপনাকে ওই কম্পোজিট ফ্যাক্টরিতে কাজ করতে হবে। আচ্ছা, এখানে আমি একটু এড করি, সামান্য একটু এড করি। সেটা হচ্ছে আপনাকে শুধু মানে মনে করতে হবে, বা আপনাকে বিলিভ করতে হবে, বা আপনাকে বুঝতে হবে মার্চেন্ডাইজার হচ্ছে সকল ডিপার্টমেন্টের লিডার। এখন আপনি একটা ডিপার্টমেন্ট সম্পর্কে যদি নাই জানেন, শুধু যদি মার্চেন্ডাইজিং সম্পর্কে জানেন, আপনি অ্যাক্সেসরিজ ডিপার্টমেন্ট, নিটিং, ডাইং, প্রিন্টিং, এমব্রয়ডারি, কত কত ডিপার্টমেন্ট আছে, সেগুলো সম্পর্কে আপনি কিভাবে লিখ দিবেন? আপনি তো জানেনই না। আপনি যখন মার্চেন্ডাইজার হয়ে যাবেন তখন আপনি কাজের চাপে ওদিকে যাওয়ারই সুযোগ পাবেন না। এক্স্যাক্টলি। আপনার ইন্টার্নশিপ করার সময় সর্বোচ্চ সুযোগ থাকে আপনার শিখার। আপনি প্রতিটা ডিপার্টমেন্টে এসওপি কি আছে, কিভাবে কতটুকু, যেটা নাইমুল আলম ভাই বলতেছিল যে একটা কাজ এসওপি কোনটার পর কোন কাজটা হয়, কোন কাজটা করতে কতটুকু সময় লাগে, সেটা আপনাকে টাইমিং ধরে ধরে নোট করতে হবে, ভিডিও করে রাখতে হবে। ভিডিও করে রেখে পরবর্তীতে এগুলো দেখবেন যে আসলে কোন কাজটা কতটুকু সময় লাগে, কোন প্রসেসের পর কোন প্রসেস হচ্ছে, ল্যাব ডিপ করতে কোন কটনে ল্যাব ডিপ করতে কতটুকু সময় লাগতেছে, সিবিসি ল্যাব ডিপ করতে কতটুকু সময় লাগতেছে, এগুলো পার্ট বাই পার্ট ধরে ধরে শিখতে হবে ইন্টার্নশিপ করার সময়। মার্চেন্ডাইজিং এর জবে ঢোকার পরে কখনো এগুলো শিখতে পারবেন না। ধরেন একটা ল্যাব ডিপ কটনে যদি আপনার 5-6 ঘন্টা সময় লাগে, এখন আপনি জানেন না এটা 5-6 ঘন্টা সময় লাগে, আপনি বাইং হাউসের মার্চেন্ডাইজার, আপনি ফ্যাক্টরি মার্চেন্ডাইজার ঢাকান দিয়ে বললেন এই ল্যাব ডিপ দিতে আমার 1 ঘন্টার ভিতরে দিয়ে দাও ল্যাব ডিপ করে, তখন তো সে হাসবে যে কি বলে, এটা তো কিছুই জানে না। তো আপনাকে ইন্টার্নশিপের সময় শিখতে হবে যে এসওপিটা, প্রতিটা ডিপার্টমেন্টে যাবেন, যে তাদের এসওপিটা দেখবেন যে কোন প্রসেসের পর কোন কাজ হচ্ছে এবং কতটুকু সময় লাগতেছে, সেগুলো ঘুরে ঘুরে সব শিখবেন, ভিডিও করবেন, নোট করে রাখবেন এবং সেগুলো বারবার দেখবেন, রিহার্সাল করতে থাকবেন। আমার মনে হয় এটা সবচেয়ে ভালো কাজ হবে আপনার জন্য। তখনই শুধু মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে পড়ে থাকবেন না, ইন্টার্নশিপ সর্বোচ্চ, লাইফের সর্বোচ্চ সুযোগ শিখার জন্য। ধন্যবাদ। আমরা আসলে অনেক রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে প্রায়। আমার মনে হয় আজকের মতো আমাদের এই প্রোগ্রামটা এখানেই। হ্যাঁ, আমি দুইটা পয়েন্ট বলে শেষ করব। আচ্ছা, শিওর। মাঝখানে একটা কোশ্চেন করেছিলেন যে কোন কি স্কিল তার আসলে ডেভেলপ করা উচিত। আমি সবসময় দুইটা পয়েন্ট সবাইকে বলতে, স্পেশালি যারা ফ্রেশার, সেটা হলো ইংলিশ অ্যান্ড কম্পিউটার নলেজ। মানে আপনি যদি টেক্সটাইল নলেজ দিয়ে জাহাজও হয়ে যান, আর এই দুইটা পয়েন্টে নিজের ল্যাকিংস থাকে, ইউ ক্যান ডু গুড ইন মার্চেন্ডাইজিং। সো আপনাকে যে কোনো মূল্যে হোক ইংলিশ অ্যান্ড কম্পিউটার নলেজ, এই দুইটা নলেজ লাগবেই। আপনি যদি মনে করেন যে না আমার মোটামুটি অনেক নলেজ হয়ে গেছে, তাহলে সব বাদ দিয়ে আজকে থেকে দুইটা নলেজ লেগে যান। আমি দুইটা পয়েন্টে বলে আর কিছু বললাম না। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি, এখন কি বিদায় নিব আমরা? রাইট, আমরা বিদায় নেওয়ার আগে একটা কথা বলতে চাই, আপনাদের যদি মনে হয় যে আপনাদের স্পেসিফিক এই ধরনের আরো কিছু কোশ্চেন থাকে, বা আপনাদের যদি এমন কোনো টপিক থাকে যেটা নিয়ে আমাদের এই ধরনের ডিসকাশনটা চলমান থাকতে পারে, আমরা অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব যে এই ধরনের ইফেক্টিভ এবং ইম্প্যাক্টফুল সেশন আপনাদের জন্য প্রতি সপ্তাহে রাখার জন্য। ইভেন এখানে শুধুমাত্র আমরা না, বড় বড় কান্ট্রি লিডার যারা আছে, যারা এই ট্রেডটাকে লিডিং দিচ্ছে, বিজিএমএ থেকে, বিকেএমএ থেকে, বিজিবিএ থেকে, যাকে আমাদের প্রয়োজন, যাকে আপনাদের প্রয়োজন, তাকে আমরা ইনশাল্লাহ আমাদের এখানে নিয়ে আসবো আপনাদের সাথে কথা বলার জন্য, আপনাদের সাথে কানেক্ট থাকার জন্য, যাতে করে সবাই মিলে আমরা ইনশাল্লাহ আগামীর আরএমজিটাকে চমৎকার একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট এবং একটা মাইলস্টোন এবং একটা মাইল ফলক হিসেবে তৈরি করতে পারি প্রাইভেট জব সেক্টরের ভিতরে ইনশাআল্লাহ।
সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমরা আবার রেগুলার এই পডকাস্ট রানিং রাখবো ইনশাল্লাহ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সবাইকে ধৈর্য ধরে দেখার জন্য, শোনার জন্য আবার শুভেচ্ছা জানিয়ে সবাইকে গুড নাইট। আসসালামু আলাইকুম। যাই হোক, এবার আমি আমার শেষ স্টেটমেন্ট দিতেছি আপনাদের। আমরা আজকে আলোচনা করলাম মার্চেন্ডাইজিং লিডারশিপ সামিটের ব্যাক এন্ডের সিনারি, রাইট? Right. আর আমাদের এই পডকাস্ট যে গত 2 ঘন্টা যাবত চলতেছে, এর ব্যাক এন্ডে কিন্তু আমাদের সঙ্গে কাজ করছেন Right, আমাদের রাব্বি। right. সো Definitely. রাব্বিকে আমি সবার তরফ থেকে একটা বড় ধরনের থ্যাংক ইউ জানাইতে চাই। এবং রাব্বির সাথে জাস্ট কিছুক্ষণ আগে আমি ডিসকাস করতেছিলাম যে জাস্ট সাইড দিয়ে যে পরবর্তী টপিকগুলো আসলে কি হতে পারে, সেই বিষয়ে আমি আপনাদের কাছ থেকে জানতে চাবো যে আপনারা কি কি ধরনের টপিক চান এবং সেগুলোর জন্য কি কি ধরনের মেন্টর বা এখানে গাইডলাইনের জন্য ট্রেনার থাকা উচিত বা পডকাস্টে স্পিকার থাকবে, সে বিষয়ে আপনাদের গাইডলাইন আমরা আশা করবো। আর আপনাদের তরফ থেকে যদি আমরা না পাই, তাহলে আমাদের কিছু প্রপোজাল আছে, আমরা সেগুলো শেয়ার করব। সেখান থেকে আপনারা কে কোনটা চুজ করেন সেগুলোর উপরে আমাদের নেক্সট পডকাস্ট থাকবে। আমরা চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে ইনশাল্লাহ পডকাস্টকে নিয়ে আসার জন্য। হ্যাঁ, এবং আপনারা টাইমলাইনের সাথে কানেক্টেড থাকেন। আর এমবিবিডির সাথে তো এমবিবিডি ছাড়া আসলে মার্চেন্টে থাকতে পারবেনই না, দের ইজ নো আদার ওয়ে। সো সবাই এমবিবিডিতে থাকেন। আর যারা এখন রেজিস্ট্রেশন করেন নাই তাদেরকে রিকোয়েস্ট করবো রেজিস্ট্রেশনে কমপ্লিট করে ফেলেন, কারণ উই আর বিল্ডিং অ্যান্ড ডাটাবেস, এবং এই ডাটাবেসের মধ্যে যারা থাকবে তাদের জন্য অনেক ফিচার বেনিফিট সামনে নিয়ে আসবে ইনশাআল্লাহ। আর যাদের নলেজ দরকার, প্র্যাকটিক্যাল নলেজ মার্কেটিংয়ের জন্য, ফ্যাশন ডিজাইনের জন্য, ইংলিশের জন্য, তাদেরকে বলবো আপনারা পিএম এর সাথে কানেক্টেড থাকেন। এবং আপনি যদি মনে করেন পিএম ইজ ডুইং গুড, ইউ ক্যান রেফার দিস টু ইউর রিলেটিভস অ্যান্ড ইউর ইন্ডাস্ট্রি পার্সোনালস। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই বকবক শোনার জন্য। আশা করি ইনশাল্লাহ। আমি আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে থ্যাংক ইউ তো দিতে দিবেন না? শেষ হয়েও তার আচ্ছা, শেষ বলেন। হতে চায় না। আচ্ছা, প্রোগ্রাম তো শেষ হয়নি। আচ্ছা, শুরুতেই আমি কিন্তু পিএম এর ভলান্টিয়ার টিমকে ধন্যবাদ দিয়ে শুরু করছি। ইয়া, এখানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করছিল কিন্তু আমাদের গোলাম রাব্বি, যে Yes, আমাদের yes. প্রোগ্রাম, এই যে আজকে যে প্রোগ্রাম, যে এটার পিছনে যে পরিচালক, ডিরেক্টর, কোঅর্ডিনেশন করছে। ফুল প্রোগ্রামটা কিন্তু কোঅর্ডিনেশন করছে আমাদের গোলাম রাব্বি। ওকে অন্তরের অন্তঃস্থল থেকে আরো অনেক বেশি ধন্যবাদ। রাব্বি এই সেক্টরে অনেক ভালো করবে, আমি নিশ্চিত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 100%। ওকে ভালো করার জন্য যতটুকু সাপোর্ট দেওয়ার প্রয়োজন আমাদের এন্ডিং থেকে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। অবশ্যই বাকিটা অবশ্যই সবাই রাব্বির জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যাতে ও ভালো করতে পারে, আরো ভালো ভালো প্রোগ্রাম যেন আপনাদের ও উপহার দিতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করি এবং ওর জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই। সবাই এখন ধন্যবাদ দিন। ধন্যবাদ দিব। ধন্যবাদ, ধন্যবাদ অ্যান্ড ধন্যবাদ। সবাইকে সালাম জানিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধ হয়েছে?
ধন্যবাদ।